স্পর্শ করার চেষ্টা করবি না। তোকে আমি স্বামী হিসেবে কখনোই গ্রহণ করতে পারবো না, কারণ তুই একটা কাজের ছেলে। তোকে যতই আম্মু ছেলে বলে দাবি করুক না কেন, আমি তোকে সব সময় কাজের ছেলে হিসেবেই দেখে এসেছি। তাহলে আঙ্কেল, আন্টিকে কেন তুমি বললে না আমাকে তুমি পছন্দ করো না, তুমি অন্য কাউকে পছন্দ করো, তার সাথে সারা জীবন থাকতে চাও? তাহলে মিথ্যা নাটক করে বিয়ে করার কি প্রয়োজন ছিল? তোর উপর আমার কিছু প্রতিশোধ নেওয়ার বাকি আছে, সেই প্রতিশোধগুলো নেওয়ার জন্য তোকে কিছুদিন ব্যবহার করব। আমার জানা মতে আমি তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করিনি বা তোমাকে কোনো অন্যায় কথা বলিনি, কারণ আমি সবসময় তোমার থেকে দূরে থাকতে চেয়েছি। কারণ একটা অহংকারী মেয়েকে কখনোই ভালো মানুষ মনে করা যায় না। এটা করা সবচেয়ে একটা ভুল ধারণা। এখন বেশি কথা বলতে পারবো না। তুই তোর মতো নিচে শুয়ে থাক, আমি আমার মতো শুয়ে পড়ি। আমার ঘুম পাচ্ছে, কোনো কথা বলতে পারবো না তোর সাথে। মাহিন আর কোনো কথা না বলে চুপচাপ একটা বালিশ নিয়ে নিল, আর কিছু নিল না সাথে। এমনিতেই বৃষ্টি পড়ছে টুকটাক, ফ্লোর অনেক ঠান্ডা হয়ে রয়েছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ফ্লোর একদম ঠান্ডা। ঠান্ডাতে ভালো মতো শুয়ে থাকতে পারছে না মাহিন। তার চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে, আর সে ভাবতেছে আজকে যদি তার মা বাবা বেঁচে থাকতো তাহলে তার এই কষ্টটা আর পোহাতে হতো না। মাহিন নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে, কিন্তু মনটা কেন জানে আজকে ব্যাকুলতায় ভরপুর হয়ে যাচ্ছে। তার বারবার বাবা মায়ের কথা মনে পড়তেছে, আর চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। এমনিতেই অনেক ঠান্ডা, তাই কাঁপতেছে ঠান্ডায়। পরদিন সকালে যখন মাহিনের ঘুম ভাঙলো, উঠে আশেপাশে তাকিয়ে দেখে দীপা কোথাও নেই রুমের ভেতর। মাহিন সেদিকে কোনো খেয়াল না করে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছে কালকে রাতে ঠান্ডা খাওয়ার জন্য আজকে তার নির্ঘাত জ্বর আসবে। সেদিকে কোনো তোয়াক্কা না করে রুম থেকে বেরিয়ে আসলো আর সোজা ছাদে চলে আসলো। কি রে, তুই এত সকালে রুম থেকে বেরিয়ে এসেছিস? মাহিনকে তো দেখছি না, তার কি এখনো ঘুম হয়নি? তোমার আদরের জামাই কি করতেছে আমি কি জানি, তুমি গিয়ে দেখে আসতে পারো না? এসব কি ধরনের খারাপ কথা বলতেছিস তুই? তোর বিয়ে হয়েছে তার সাথে, তার স্ত্রী তুই, এভাবে কথা বলতে পারিস না ওর সাথে। এই বিষয় নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি কি রান্না করেছো নাকি রান্না করনি? এখন ক্ষুধা লেগেছে খুব, আমাকে খাইতে দাও। তোমার জামাইকে তুমি গিয়ে দেখো কি করে। তুই কিন্তু একটা ঠিক করছিস না। দেখ, একটা মানুষকে এত অবহেলা করিস না, তাহলে দেখবি তার জন্য একদিন কান্না করবি, তখন তাকে খুঁজে পাবি না। সেদিন কখনোই আসবে না। এই দোয়াটা আমার জন্য করো, কারণ এরকম একটা খ্যাতমার্কা ছেলেকে আমি কোথাও নিয়ে গিয়ে আমার স্বামী হিসেবে পরিচিত করাতে পারবো না। তুমি আমার স্ট্যাটাস জানো না? আজকে তুই যে কথাগুলো বললি, সেই কথাগুলো দেখবি কয়দিন পর একদম পরিবর্তন হয়ে যাবে। সেই ছেলেটার জন্যই তোর মায়া জন্মাবে, আর সেই ছেলেটার জন্যই একদিন কান্না করবি। বেশি অবহেলা করিস না, এই জন্যই বললাম। তোমার এই বকবকানি শুনতে শুনতে সকালবেলা কানটা ঝালাপালা হয়ে গেল। এখন তুমি কি আমাকে খাবার দিবে নাকি আমি রুমে চলে যাব? আচ্ছা, তুই গিয়ে খাবার টেবিলে বসে পড়, আমি নাস্তা রেডি করে রেখেছি, সেগুলো নিয়ে খা। আমি দেখছি ছেলেটা কোথায়। আচ্ছা তুমি গিয়ে দেখো, আমি আমার মতো খাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবে না। সেতু বেগম দীপার সাথে আর কোনো প্রকার কথা বলল না। সেতু বেগম আগে থেকেই বুঝতে পেরেছে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তিনি তার ভাইপোর সাথে তার বিয়েটা দিয়ে দিল। কারণ মাহিন ছেলেটা অনেক ভদ্র, ছোট থেকে তাদের কাছে বড় হয়েছে। তার আচরণ তারা তো জানে, তাদের মেয়েটাকে যে সে কন্ট্রোল করতে পারবে, তার জন্যই এ ব্যবস্থা করেছে তারা। দীপা দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছিল প্রচুর পরিমাণ, তার জন্যই তারা বাধ্য হয়েছে ঘরের ছেলের সাথে বিয়ে দিতে। কারণ বাইরে বিয়ে দিলে তো নানা ধরনের কথা শুনতে হতো, তার জন্য। আর মাহিন ছেলেটা তো খারাপ না। দীপার আম্মু মাহিনকে রুমে গিয়ে দেখতে পেল না, বাড়িটা তন্ন তন্ন করেও খুঁজে পেল না। টেনশন হতে লাগলো তার, তাই তিনি ছাদে গেলেন। ছাদে গিয়ে দেখে ছাদের এক সাইডে মাহিন চুপচাপ আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। কি বাবা, এখানে দাঁড়িয়ে কি করছো? সকালের নাস্তা করবে না? তোমার তো সারা বাড়ি খুঁজে কোথাও পেলাম না, তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। মাহিন দাঁড়িয়েছিল, হঠাৎ তার ফুপির কণ্ঠ শুনতে পেয়ে পেছনে ফিরে তাকায়। দেখলো তার ফুপি তাকে সকালে নাস্তা করার জন্য ছাদে ডাকতে এসেছে। রুমের ভিতরে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকি। অনেকদিন থেকে তো আর
ছাদে আসা হয় না, তার জন্য আসলাম। আচ্ছা, হয়েছে, এখন চলো সবাই মিলে নাস্তা করে গিয়ে। তারপর মাহিন আর কোনো কথা না বলে নিচে চলে আসলো। তার পিছু পিছু সেতু বেগমও নিচে চলে আসলো। এসে দেখে তার মেয়ে খাওয়া দাওয়া শেষ করে উঠে রুমের দিকে যাচ্ছে। মাহিন সেদিকে লক্ষ্য করেও করলো না, কারণ সে জানে এখানে কথা বললে তাকেই অপমানিত হতে হবে, তাই কোনো কথা বলল না। চুপচাপ মাহিন খাবার টেবিলে বসে খাবারগুলো শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে দেখে দীপা বিছানার উপর শুয়ে আছে। মাহিন কোনো কিছু না বলে টাওয়ালটা নিয়ে বাথরুমে চলে গেল। মাহিন বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে দীপা বিছানায় উঠে বসে পা দোলাচ্ছে। কি রে কুত্তার বাচ্চা, ভুলে গেছিস সকালবেলা যে আমার নাস্তা তোকে রুমে নিয়ে রাখতে বলেছিলাম? সেটা করিস নাই? কিসের জন্য আমাকে নিচে যেতে হয়েছে? কিসের জন্য বল? আজব তো, কখন বললেন আপনি এটা? আমি তো শুনিনি। আর এটা কি ধরনের ভাষা ইউজ করতেছেন আপনি? তোর সাথে আবার আমাকে ভালো করে কথা বলতে হবে? সেটা আবার কখন থেকে শুনি? আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এখন আমাদের সম্পর্কের পরিবর্তন হবে, আর সবকিছুর একটা পরিবর্তন হয়। তোকে কালকে রাত্রে কি বলেছিলাম? তোকে তো আমি স্বামী হিসেবে মানি না, তাহলে তুই বিয়ে নামক এই মিথ্যা সম্পর্কটাকে কেন ধরে আছিস তুই বল? দেখেন, একটু নিজেকে সংযম করুন। এরকম বেশি উশৃঙ্খলা কিন্তু ভালো লক্ষণ না। কুত্তার বাচ্চা, তোকে কি আমাকে জ্ঞান দিতে বলেছি? তুই যেটা করতে বলেছিস সেটাই কর। বেশি কথা বলিস কেন রে? লাথি খেতে চাস? মাহিন আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পেল না। কি বলবে? মাহিন ভালো করে বুঝতে পারছে আর কোনো কিছু বলেও তার লাভ নেই, তাকে অযথা গালি শুনতে হবে, এমনকি মায়েরও খেতে হতে পারে। তাই চুপ হয়ে গেল। দীপা যেটা করতে বলেছে সেটাই করে দিচ্ছে মাহিন। দীপা একবার বলছে পা টিপে দিতে, তো একবার বলছে পানি এনে দিতে, আর একবার বলতেছে মাথায় তেল দিয়ে দিতে। মাহিন একদম হযবরলের মধ্যে পড়ে গিয়েছে। কি করবে কি করবে না বুঝতে পারছে না। নিজের কষ্টটা বুকের ভেতর চেপে রেখে তার কাজগুলো করে দিচ্ছে সে। অনেক হয়েছে, এখন যা গিয়ে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয় 5 মিনিটের ভেতরে। মাহিন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলো, আর চোখ থেকে 2-1 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কি করবে সে বোঝে না। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসলো। ওর হাতে দিয়ে চুপচাপ অন্যদিকে তাকিয়ে নিচে বসে পড়লো। তোকে এখানে কি আমি বসে থাকতে বলেছি? ঘরটা পরিষ্কার করবে কে শুনি? তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার কর, আর সুন্দর করে সবকিছু পরিষ্কার করবি, আর সুন্দর করে সাজিয়ে রাখবি। আমি কালকে রাতে অনেক ঠান্ডা খেয়েছি, তাই একটু শরীর খারাপ করছে। পরে করি, যখন একটু আরাম পাবো তখন করে দেব। কাজের ছেলেদের আবার কিসের আরাম? তোর কি বিশ্রাম নিতে হয়? তোকে তো কাজ করে খেতে হবে। কাজ কর, না করলে তোকে ভাত দেবে কে? এখানে এখানে কি বসে বসে খাইতে এসেছিস তুই? মাহিনের মুখ একদম চুপ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। আজকে এতিম বলে তাকে কত কথা শুনতে হচ্ছে, তাও আবার বিয়ে করা বউয়ের মুখ থেকে। ভাগ্যে লেখা ছিল তাকে? এটাই কি ভাগ্যে লেখা ছিল তার? কে জানে। মাহিন আস্তে আস্তে সবকিছু পরিষ্কার করতে লাগলো। মাহিনের গা প্রচুর গরম হয়ে যাচ্ছে, কালকে রাতে ঠান্ডা খেয়েছে তাই হয়তো। একসময় পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়লো মাহিন। কিরে, সকালের কি খাওয়া দাওয়া কম করে খেয়েছিস নাকি এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলি? একটা রুম ভালো মতো পরিষ্কার করতে পারিস না? বললাম তো, কালকে রাত্রে ঠান্ডা লাগার ফলে আজকে আমার মনে হয় জ্বর আসবে, তার জন্য কোনো কিছু ঠিক মতো করতে পারতেছি না। আর বাহানা দেখাতে হবে না, তুই আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে কিন্তু পিটানি খাবি। আমার কি দোষ ছিল? কালকে আপনি আমাকে রাত্রে ফ্লোরে শুয়ে থাকতে বলেছিলেন, যার ফলে ঠান্ডা খেয়েছি। এখন শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, জ্বর আসবে। হয়েছে, আর আমাকে দোষারোপ করতে হবে না। এখন তুই যা, গিয়ে কোথাও পড়ে থাক, আমার চোখের সামনে থেকে চলে যা। মাহিন চুপচাপ রুম থেকে বেরিয়ে পড়ল। তার জীবনে এরকম খারাপ দিন আসবে সে কখনো কল্পনাও করতে পারেনি। বিয়ের আগে তো ভালোই ছিল, কারণ বিয়ের আগে মাহিন কখনোই দীপার সামনে যেত না, এরকম কথা বলার জন্যই সবসময় দূরে থাকতো তার থেকে। এখন তো বিয়ে হয়ে গেছে, তাও আবার নতুন। এখন তো তাকে রেখে বাইরে গেলে আন্টি আবার কষ্ট পাবে। মাহিন কি করবে না করবে একদমই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে। নিজের মনকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিজের মনটা অশান্ত হয়ে যাচ্ছে বারবারই। একটা মানুষের জন্য 2টা মানুষকে সে কষ্ট তো দিতে পারে না, তাই সে কোথাও যেতেও পারছে না। আর আঙ্কেল আন্টির জন্য শত কষ্ট বুকের ভেতর চেপে রেখে মাহিন রুমে প্রবেশ করে। ঘরের এক কোনায় গিয়ে বসে পড়ল। দীপা দেখেও না দেখার ভান করে ফোন টিপতেছে।
যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পরবর্তী পর্ব দিব। মাহিনের গত রাতে ঠান্ডা লাগার ফলে এখন প্রচুর জ্বর এসেছে। ঘরে এক কোণায় বসে কাঁপছে সে মাহিন, কিন্তু দীপার সেদিকে কোনো খেয়ালই নেই। দীপা তার ইচ্ছে মতো ফোন টিপছে, এদিক সেদিক সে কোনো দিকেই তাকাচ্ছে না, ফোনে চ্যাটিং নিয়েই সে ব্যস্ত। কিন্তু এদিকে যে তার স্বামীর জ্বরে কাঁপছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। মাহিন নিজেকে যথেষ্ট সংযমে রাখার চেষ্টা করছে, নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করতেছে, কিন্তু জ্বরের তাপমাত্রা এতই বেড়ে গিয়েছে যে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফ্লোরে পড়ে গেল। মাহিন ফ্লোরে পড়ে যাওয়ার ফলে শব্দ হলো। তখন দীপা তাকিয়ে দেখে যে মাহিন নিচে ছটফট করতেছে। তখন দীপা ফোনটা রেখে উঠে মাহিনের কাছে চলে আসলো। কিরে, এখানে নাটক করতেছিস কিসের জন্য? তোকে না বলছি বাইরে যা, বাইরে গিয়ে যত নাটক আছে করতে থাক। আমার রুমে এত নাটক ভালো লাগে না বলে দিলাম। মাহিন জ্বরের জন্য কোনো কথা বলতে পারছে না। তার এখন সবকিছু কেমন যেন বিরক্ত লাগতেছে। চুপচাপ সেখানে শুয়ে কাঁপতেছে মাহিন। কিরে, কথা কানে যায় না? বলছি না রুম থেকে বের হয়ে যা। এখানেও শুয়ে আছিস কিসের জন্য? বলছি না রুম থেকে বের হয় এক্ষুনি। দীপার কথা শুনে মাহিন ওঠার চেষ্টা করছে, কিন্তু সে উঠতে পারছে না, বারবারই পড়ে যাচ্ছে। এটা দেখে দীপা ভাবতেছে মাহিন হয়তো নাটক করছে তার সাথে, তার মন গলানোর জন্য। কিন্তু মাহিন তো নাটক করছে না, তার তো সত্যিই অবস্থা খুবই করুণ। কিন্তু দীপা ভাবছে সে নাটক করছে। দীপার অহংকার, তার মনে হচ্ছে যে সে অসুস্থতার নাটক করছে। যখন মাহিন বারবার চেষ্টা করে উঠতে পারছে না, তখন মাহিনের আবার সেখানেই শুয়ে পড়ল আর চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আজকে মাহিনের খুব মনে পড়ে যাচ্ছে তার মা বাবার কথা। যদি আজকে তার আব্বু আম্মু বেঁচে থাকতো তাহলে তার এই করুণ অবস্থায় তার আম্মু কখনোই বসে থাকতে পারতো না, এখানে এসে তার সেবা করত। এখানে এতদিন থেকে সে আছে, কিন্তু কখনো তার আঙ্কেল আন্টি তাকে মা বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু আজকে বিয়ে হওয়ার পর সে হাড়ে হাড়ে বুঝতে পারছে মা বাবা মর্ম। দুই সাইডের কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে মাহিনের দিকে চোখ রাঙিয়ে। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি উঠতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি, কিন্তু জ্বরের তাপমাত্রা অনেক বেশি। আমাকে যদি একটু পানি এনে দিতেন। কতবার বলবো তুই আমার সঙ্গে নাটক করবি না? তারপরও এভাবে নাটক করিস কিসের জন্য? বাইরে গিয়ে পানি খা যা। তার কথা শুনে মাহিনের আর কোনো কথা বলার নেই, ভাষা নেই। কি বলবে তাকে? সে দেখতে পাচ্ছে যে একটা মানুষ রোগে আক্রান্ত হয়ে কান্না করতেছে, তাকে একটু সাহায্য করার বদলে এমন তিরস্কার করছে। মেয়েটা যদি অন্য বা অপরিচিত কেউ হতো তাহলে হয়তো কষ্টটা লাগতো না। আসলে প্রিয় মানুষগুলোর কষ্টগুলো তীরের মতো আঘাত করে বুকের ভেতর। মাহিন কখনো কল্পনা করতে পারেনি যে তার এই অবস্থা হবে। সামান্য একটু জ্বর হয়েছে আর তার সেবা করার মানুষ খুঁজে পাচ্ছে না সে। হয়তো তার আন্টি শুনলে ছুটে আসবে তার সেবা করার জন্য, তিনি তো জানে না। আর তার নিজের বই তাকে অবহেলা করছে, এটা তো মানুষের কাজ হতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে আপনি একটু কাজ করুন, আমাকে একটু লাঠি বা ধরার মতো কিছু এনে দেন, আমি আমার রুমে চলে যাচ্ছি। তোকে বলেছি না কানের কাছে প্যান প্যান করবি না? এরকম ভ্যান ভ্যান করতেছিস কিসের জন্য শুনি? আপনি কি মানুষ না? আমার জন্য কি একটু মায়া হয় না আপনার? আপনি এভাবে কথা বলছেন কিসের জন্য? আজকে অসুস্থ বলে আপনি আমাকে জ্বালাচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন। আপনি কি কখনো অসুস্থ হবেন না? যখন অসুস্থ হব তখন দেখা যাবে। এখন কানের কাছে ভ্যান ভ্যান না করে এখান থেকে চলে যা। আর তোর রুমে গিয়ে কি করিস কর, তুই আমাকে ডিস্টার্ব করবি না। মাহিন আর কোনো কথা বলল না, চুপচাপ উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। দেয়াল ধরে উঠে দাঁড়াচ্ছে কোনো মতে। উঠে দেয়াল ধরে সে নিজের রুমে চলে আসলো, এসে বিছানায় শুয়ে পড়ল। আর কোনো কিছু মনে নেই তার। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। যখন ঘুম ভাঙলো তখন দেখে তার আন্টি তার পাশে বসে তার সেবা করছে। মাহিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তুমি যে অসুস্থ হয়ে পড়েছো সেটা কি আমাকে জানানো উচিত না তোমার? আমি কি তোমাকে ফেলে দিয়েছি নাকি? আমার মেয়ে না হয় একটু খারাপ, তার জন্য তুমি আমাকেও কথাটা জানাবে না? আন্টি, আমি তো ঠিক আছি, আমার কোনো কিছু হয়নি। দেখেন আমাকে, আমি একদম সুস্থ আছি, আমার তো কিছু হয়নি। তাহলে আপনাকে কিসের জন্য জানাবো? যদি অসুস্থ হইতাম তাহলে জানতাম। হায় রে মানুষ, আর কত তুমি নিজেকে লুকিয়ে রাখবে? আজ 2 দিন ধরে তুমি অসুস্থ, 2 দিন ধরে তোমার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, আর তুমি বলতেছো তুমি ঠিক আছো, তাই না? 2 দিন পর তুমি আজকে এই পৃথিবীর আলো দেখতে পেলে,
আর তুমি বলতেছো তুমি ঠিক আছো? মাহিন তার আন্টির মুখ থেকে কথাটা শুনে অবাক দৃষ্টিতে তার আন্টির দিকে তাকিয়ে রইল। দুদিন ধরে সে অজ্ঞান হয়ে পড়েছিল, আর একবারের জন্য সে মেয়েটা তাকে দেখতে আসেনি, নাকি এসেছিল সেও জানে না। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে তাই না এই 2 দিনে? কি আবোল তাবোল বলছো? তোমাকে আমার ছেলের মতো দেখি আমি, আর তুমি অসুস্থ হওয়ার পরেও তোমার সেবা করব না আমি? এটা কেমনে হয় শুনি? আমি যদি অসুস্থ হয়ে পড়তাম তাহলে তুমিও কি আমার সেবা করতে না? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। এখন গিয়ে বিশ্রাম করুন। আমি একদম পুরোপুরি সুস্থ আছি। আমার আর কোনো সমস্যা হবে না। আপনি গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নেন। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে বা তুমি যদি অসুস্থ হয়ে যাও, আর এভাবে লুকিয়ে রাখবে না, বলে দিলাম। যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বেঁচে থাকতাম বলো? আমি আর কখনো এরকম ভুল করব না। এখন থেকে সঙ্গে সঙ্গে সব কিছু আপনাকে জানিয়ে দিব। প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি সত্যি অনুতপ্ত। আচ্ছা, তাহলে আমি আমার রুমে যাচ্ছি। তোমার যদি কোনো কিছু লাগে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তুমি এখন একটু গোসল করে ফ্রেশ হয়ে নাও, তাহলে আরো ভালো লাগবে তোমার। কথাটা বলে সেতু বেগম সেখান থেকে চলে গেল। আর মাহিন মনে মনে ভাবতে লাগলো যে 2 দিন থেকে সে অজ্ঞান হয়ে আছে, আর 2 দিন পরে তার আজকে জ্ঞান ফিরল। সে তো পরপারে চলে যেতে পারতো। এই পৃথিবীতে বেঁচে থেকেই এত যন্ত্রণা আর সহ্য হয় না তার। মাহিন মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে বাথরুমে গিয়ে গোসল করে নিল। একটু ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসলো। এসে দেখে দীপা সামনে হেঁটে বেড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছে সে। হয়তো তার পার্সোনাল লাইফে কোনো সমস্যা হয়েছে তার জন্য। মাহিন দীপাকে দেখেও না দেখার ভান করে ছাদের দিকে যেতে লাগলো। লক্ষ্য করে দেখলো যে তার পেছনে দীপাও আসতেছে। বেশি গুরুত্ব না দিয়ে চলে আসলো মাহিন। তার পেছনে পেছনে দীপাও আসলো, কিন্তু দেরি হয়ে গেছে, কারণ মাহিন ছাদে গিয়ে বেশিক্ষণ দেরি করেনি। প্রচুর রোদ, তাই তাড়াতাড়ি নিচে নেমে এসেছে। দীপাকে পাত্তা দেয়নি। মাহিনের নিজের রুমে আবার প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে দীপা মাহিনের রুমে প্রবেশ করলো। মাহিন কি বলবে ভেবে পাচ্ছে না, তাই অন্য পাশে তাকিয়ে শুয়ে পড়লো মাহিন। তোর সাথে আমার কিছু কথা আছে। এইভাবে মুখ গোমড়া করে না থেকে সুন্দরভাবে বসে পড়ো। কিছু কথা আছে, কথাগুলো শুনে তারপর তোমার যা ইচ্ছা তাই করতে থাকো। আমি আমার কানকে তালা লাগিয়ে দেইনি যে আমি শুনতে পারবো না। আপনার যা ইচ্ছা বলেন, বলে এখান থেকে চলে যেতে পারেন দয়া করে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি যেটা করতে বলেছি সেটাই করো এখন। না হলে কিন্তু আবার পিটানি শুরু করে দেব। এমনিতেই অসুস্থ থেকে সুস্থ হয়েছেন, এখন যদি আবার পিটানি দেই তাহলে আবার অসুস্থ হয়ে যাবেন। তাই আমি চাচ্ছি না কাউকে অসুস্থ করতে। আমার মতো অসহায় মানুষকে আর দয়া দেখাতে হবে না। তাই যা ইচ্ছা তাই বলে এখান থেকে চলে যেতে পারেন। আমার খুব ডিস্টার্ব হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমার এখন মাথা ব্যথা করতেছে, আমার মাথা মালিশ করে দিবে, এটাই হলো কথা। আর কোনো কথা নেই, তেল এনেছি, তাড়াতাড়ি শুরু করে দাও। আমি এখন পারবো না। আমার খুব ক্লান্ত লাগতেছে। যখন সুস্থ হব তখন আপনার কাজের লোক হিসেবে আবার নিয়োজিত হব। এখন প্লিজ অন্তত আমাকে মাফ করবেন। এখানে আমার মাথা ব্যথা করতেছে আর তুই এভাবে শুয়ে থাকবি, সেটা তো আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই আমার মাথায় তেল মালিশ করে দিবি, না হলে কিন্তু। মাহিন কোনো কথা না বলে চুপচাপ উঠে দেয়ালের সাথে গা হেলান দিয়ে বসে পড়ল, কারণ ঠিকমতো তো এখনো সুস্থ হতে পারেনি পুরোপুরি। দীপা গিয়ে বসে পড়লো বিছানার এক সাইডে। মাহিন তেলের বোতলটা হাতে নিয়ে আস্তে আস্তে দীপার মাথায় তেল মালিশ করতে লাগলো। মাহিনের খুব কষ্ট হচ্ছে, কারণ একটা অসুস্থ মানুষ, তার এখন কোনো কিছু ভালো লাগবে না। একটা অসুস্থ মানুষের মর্ম বুঝতে পারবে একটা সুস্থ মানুষ কখনো? অসুস্থ মানুষের মন কেউ বুঝে না। কিরে, হাতে কি শক্তি হারিয়ে ফেলেছিস নাকি? এই 2 দিন ওই 2 দিন থেকে নাটক তো ভালোই করলি। 2 দিন আমার আম্মুর কাছ থেকে তো ভালোই সেবা যত্ন নিলি। কি আর করব, গরিব মানুষ, বাপ মা নেই, তাই অন্যজনকে কষ্ট দিলাম। তোর মতো ছোট লোক আর কি করতে পারে? এগুলোই তো করতে পারে, তাই না? তোকে আর কি বলবো, আর কিছু বলতে চাচ্ছি না। অসুস্থ হয়ে গেছিস, একটু তো তোকে সহমর্মিতা দেখাতে হবে। আপনার মতো অহংকারী মানুষ আমি হাতে গোনা কয়েকজনকে দেখেছি, বলতে গেলেও ভুলে হবে। শুধু আপনাকে দেখেছি,
কারণ একটা অসুস্থ মানুষকে যে এইভাবে কষ্ট দিতে পারে, সে কখনো মানুষ হতে পারে না, সে পশু। বেশি রকম কথা বলতে পারবো না, আর বকবক করতে পারবো না তোর সাথে। এখন মাথা ব্যথা করতেছে, তাই তাড়াতাড়ি মাথায় তেল মালিশ করে দে। মাহিন কোনো কথা না বলে চুপচাপ নিজের মতো করে তেল মালিশ করে দিচ্ছে, আর দীপা চোখ বন্ধ করে সেটা অনুভব করছে। দীপা মনে এখন অন্য কিছু চলছে, মাহিন সেটা হয়তো বুঝতে পারছে না। ক্লান্ত শরীর নিয়ে মালিশ করতেছে, হঠাৎ করে তার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। অনেক হয়েছে, আর মাথায় মালিশ করতে হবে না। এখন আমি উঠে বিছানায় শুয়ে পড়তেছি, তুই পা দুটো একটু মালিশ করে দে। মাহিন কি বলবে বুঝতে পারছে না। মাহিন ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লো বিছানায়। দীপা তার পাশ দিয়ে শুয়ে পড়ল। দীপার ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে নিজের মনের কষ্টগুলো শেয়ার করতে, কিন্তু সে তো তার ভালোবাসাটা বুঝে না। মাহিন শুয়ে পড়েছে দেখে দীপা আর কিছু বলল না। এখন দীপার একটু খারাপ লাগতেছে। একটা অসুস্থ মানুষ এখনো ঠিকমতো সুস্থ হয়নি, তাকে দিয়ে তো কাজ করা ঠিক হবে না। তার জন্য দীপা মাহিনের সাইডে শুয়ে পড়ল, উঠে গেল না আর। এটা আমি কি ধরনের ব্যবহার করতেছি তার সাথে? তার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি কেন করতেছি তার সাথে এরকম? আমার তো বোঝা উচিত ছিল যে সে একজন অসুস্থ মানুষ, তাকে এরকম চাপ দেওয়া ঠিক হবে না। আমি এরকম অবুঝের মতো কাজ কেন করতেছি? দীপা পিছনে ফিরে দেখে মাহিন অন্য পাশ হয়ে শুয়ে আছে। দীপা আস্তে করে মাহিনের মাথায় হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। হ্যাঁ, এখন জ্বর আছে। দীপা বিছানা ছেড়ে উঠে গিয়ে বাইরে থেকে 1 বাটি পানি আর সাথে একটা রুমাল নিয়ে আসলো। রুমালটা ভিজিয়ে মাহিনের কপালে লাগিয়ে দিতে লাগলো। হঠাৎ করে মাহিন অনুভব করতে লাগলো তার কপালে কেউ কিছু লাগিয়ে দিচ্ছে। তাই সে চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল দীপার দিকে। মাহিন কি বলবে বুঝতে পারছে না, শুধু অবাক হয়েই দীপার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। দীপা সেটা দেখেও না দেখার ভান করে তার মতো করে কাজ চালিয়ে যাচ্ছে। তাই মাহিন উঠে একটু সরে বসলো। সেটা দেখে দীপার প্রচন্ড রাগ হলো। আমি এখানে একটা কাজ করতেছি, এভাবে সরে গেলে কিসের জন্য শুনি? নাকি এখন একটু খাতিরদারি করতেছি দেখে ভাব দেখাচ্ছ? মাহিন কোনো কথা না বলে চুপচাপ সেখানে বসে রইল, আর দীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, এটা কি সে স্বপ্ন দেখছে নাকি বাস্তব? দীপার হঠাৎ এত পরিবর্তন ভেবে পাচ্ছে না মাহিন। কি করবে না করবে, নাকি অন্য কোনো প্ল্যানিং আছে দীপার, যেটা মাহিন ভেবে পাচ্ছে না? কি হলো? এভাবে ওখানে গুটিসুটি মেরে বসে আছো কিসের জন্য? শুয়ে পড়ো বলছি, না হলে কিন্তু কি করব নিজেও জানি না। যেটা বলতেছি সেটাই করো, না হলে তোমার জন্য ভালো হবে না বলে দিলাম। মাহিন এবার কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লো, আর মনে মনে ভাবতে লাগলো, হঠাৎ করে দীপার এত পরিবর্তন কেন, কিসের জন্য? সে কি কোনো প্ল্যান করতেছে, নাকি তাকে এই বাসা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য? মাহিনকে তাড়াতাড়ি সুস্থ করে বাসা থেকে তাড়িয়ে দিবে নাকি? বুঝছে না মাহিন। আচ্ছা, আমার এখন অনেক ঠান্ডা লাগতেছে, তাই আর পানি দিতে হবে না আমার কপালে, মানে ভিজা রুমালটা আর আমার কপালে দিতে হবে না। আপনি আপনার রুমে গিয়ে বিশ্রাম করুন, আমি একটু একা থাকতে চাই। কেন? আমি থাকলে এখানে কি সমস্যা? আমার বাসায় আমি যেখানে সেখানে থাকতে পারবো, তোমাকে এটা নিয়ে কথা বলতে হবে না। এখন আমি এখানে থাকতে ইচ্ছে করতেছে, আমি এখানেই থাকবো। তুমি চুপচাপ মেরে এখানে শুয়ে থাকো। মাহিন কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লো, আর কোনো কথা বললো না মাহিন। কারণ দীপা উল্টাপাল্টা কথা বলবে, সেটা শোনার থেকে চুপ থাকাই ভালো। কারণ মাহিনের এখন বিরক্ত লাগছে, কোনো প্রকার কথা বলতে ইচ্ছে করছে না তার। তাই চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে পড়লো। আর এদিকে দীপা মাহিনের এরকম চুপচাপ স্বভাব দেখে নিজে একটা মুচকি হাসি দিয়ে মাহিনের বুকে শুয়ে পড়লো। মাহিন উঠে পড়লো। আমি এখানে শুয়ে পড়েছি, তোমার ওঠার সাহস হলো কিভাবে আমাকে ডিস্টার্ব করার? আমার খুব বিরক্ত লাগতেছে, এখন শুয়ে পড়ো। আপনি এসব কি করতেছেন বুঝতেছি না তো। আপনার মতলবটা কি আমাকে একটু বলবেন, নাকি এই বাসা থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য নানা ধরনের ফোন দিয়ে আসতেছেন? আমাকে বললে আমি চলে যাব, কিন্তু আমাকে কোনো প্রকার কলঙ্ক দেবেন না প্লিজ। এখন কোনো কথা শুনতে চাচ্ছি না, তুমি এখন শুয়ে পড়বে আর আমি তোমার বুকে মাথা রাখবো। আমার কেমন জানি লাগতেছে, মানে বালিশে ঘুমাতে ইচ্ছে করতেছে না। তাই ভাবলাম যে একজন মানুষের উপর শুয়ে থাকলে দেখি কেমন হয়, তার জন্য আর কি তোমাকে দিয়ে পরীক্ষা করতেছি। এখন শুয়ে থাকো। মাহিন কোনোভাবেই দীপার এই পরিবর্তন মেনে নিতে পারছে না। মাহিন শুধু ভাবছে, হঠাৎ করে কি হয়ে গেল যে এত পরিবর্তন হলো, কিভাবে? মাহিনের মনে সন্দেহ শুধু উকিয়ে দিচ্ছে। মাহিন কি করবে না করবে বুঝতে পারছে না, শুধু চুপচাপ শুয়ে পড়লো। এখন যদি মাহিন শুয়ে না পড়ে, তাহলে দীপা নানা ধরনের প্রশ্ন শুরু করবে, নানা ধরনের কথা বলবে, আর তখন মাহিনের মাথা ব্যথা আরো বেড়ে যাবে। তাই মাহিন চুপচাপ শুয়ে পড়লো।
আর দীপা মাহিনের বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। মাহিন শুধু টেনশন করছে দীপার নতুন প্ল্যানিং করে তাকে কোনো কষ্ট দিবে না তো। দীপা মাহিনের বুকের উপর শুয়ে পড়ে একদম স্থির থাকছে না, বরং মাহিনের একবার হাত নাড়াচাড়া করছে তো একবার মাহিনের চুল ধরে টানছে। মাহিনের বিরক্ত লাগছে খুব, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ সে যে অসহায় আজকে। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আপনি প্লিজ মন খারাপ করবেন না, কারণ কথাগুলো বলা খুব জরুরি। এখানে মন খারাপ করার কি আছে বলো, সমস্যা নাই। আমি শুনতে চাই তোমার যত কথা আছে, আজকে আমি শুনবো। তোমার যত মনের ভিতর কথা আছে তুমি বলতে থাকো, আমি শুনতেছি। তোমার হঠাৎ করে এতটা পরিবর্তন আমি কেন জানি মেনে নিতে পারতেছি না। আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো প্ল্যানিং করতেছো আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। সত্যি করে বলো না প্লিজ, আসলে তোমার এতটা পরিবর্তন হওয়ার কারণ কি? কারণটা আমি নিজেও জানি না। একবার ভেবে দেখলাম যে যেহেতু বিয়ে করেছি আর আমি মেয়ে মানুষ হিসেবে তো একটু নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। এত উচ্ছৃঙ্খল হলে আসলেই ভবিষ্যৎ খারাপ হবে। আর আমরা তো মুসলিম মানুষ, আমাদের একটা বিবাহ যেহেতু হয়ে গেছে, স্বামীকে কষ্ট দেওয়া তো ঠিক না। আমি এতটাও খারাপ না তুমি যতটা ভাবো, কিন্তু আমি ততটাও খারাপ যতটা তুমি ভাবো না। তোমার কথার আমি কিছু বুঝলাম না। আসলে তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে? আর তুমি কেন আমার সাথে এত ভালো ব্যবহার করতেছো? নিশ্চয়ই তার একটা কারণ আছে, তাই না? সেটা ঠিক বলেছ, কারণ ছাড়া কেউ পরিবর্তন হয় না। আমারও কিছু কারণ আছে, তার জন্য আমি পরিবর্তন হয়েছি। আস্তে আস্তে সবকিছু জানতে পারবে। এখন এত প্রেশার দিও না, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। মাহিন একদম চুপ হয়ে গেল। সে বুঝতে পারছে না কি করবে। দীপাকে নিজের বুক থেকে সরাতেও পারছে না আর রাখতেও পারছে না। তার কেমন যেন অস্থির লাগছে। এই বিষয়টা হঠাৎ করে এত পরিবর্তন কেন, কেমন যেন লাগছে মাহিনের মনের ভেতরে, কেমন যেন করছে। কি করবে না করবে সে বুঝে উঠতে পারছে না। আচ্ছা চলো, এখন আমরা ছাদে যাব, আর রুমের ভেতর থাকতে ইচ্ছে করতেছে না। তুমি এখন আমার সাথে যাবে। দীপার এমন কথা শুনে হঠাৎ মাহিন চমকে উঠল। কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে এরকম বাহানা করার কি আছে? ছাদে গিয়ে কি ধাক্কা মেরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে নাকি? মাহিন দীপার সাথে যেতে চাচ্ছে না, কিন্তু দীপা মাহিনকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। মাহিন দীপার কাছে হার মেনে নিল। অসুস্থ তার শরীর, বিন্দুমাত্র শক্তি নেই তার শরীরে। তারপরও দীপা মাহিনকে টানতে টানতে একদম ছাদে নিয়ে গিয়ে দাঁড় করালো। ছাদের এক সাইডে মাহিনকে দাঁড় করিয়ে তার মুখোমুখি দীপা দাঁড়িয়ে পড়লো। আমার খুব খারাপ লাগতেছে, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমি নিচে যাব। আর আপনার কি কথা আছে তাড়াতাড়ি বলুন। আমার এখানে কোনো কথা নেই। তোমাকে খুব ক্লান্ত লাগতেছে, তাই ছাদে একটু হাঁটাহাঁটি করার জন্য নিয়ে আসলাম। তুমি এখানে বসে পড়লে কিসের জন্য? আমার সাথে হাঁটবে এখন তুমি। আমার সাথে আপনি এরকম করতেছেন কেন বুঝতেছি না। এত জোর জবরদস্তি করতেছেন কেন? আমাকে আমাকে ছেড়ে দেন না। আমাকে ছেড়ে দেন না। আমার মতো আমি তো আপনাকে কোনো ডিস্টার্ব করতেছি না। কিন্তু আমি তোকে ডিস্টার্ব করব, তাতে তোর সমস্যা? ভালো মতো কথা বলতেছি বলে, ভালো মতো ব্যবহার করতেছি, তাই মনে হয় কথা গায়ে লাগে না, তাই না? মাহিন একদম চুপ হয়ে গেল। দীপা মাহিনের হাত ধরে কাঁধের উপর রেখে দিল, তারপর মাহিনকে ধরে ধরে হাঁটাচ্ছে। অন্যরকম একটা অনুভূতি নিয়ে হাঁটছে তারা। তার মনে হচ্ছে সে সত্যি এখনকার একটা দায়িত্ববান স্ত্রীর কাঁধে হাত রেখে হাঁটছে। কিন্তু যখন মাহিন দীপার মুখের দিকে তাকায়, তখন নিমিষের মধ্যে সব ভাবনা চিন্তা দূর হয়ে যায়। কারণ তখনই মাহিনের সবকিছু মনে পড়ে যে আসলে তার সাথে দীপা কি কি করেছে আর তার সাথে কেমন ব্যবহার করেছিল। কি নিয়ে তো টেনশন করতেছো তুমি? তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আর এখন কি একটু হালকা লাগতেছে তোমার, নাকি এখনো ক্লান্তিটা আছে? মাহিন এখন কি বলবে ভেবে পাচ্ছে না। চুপ করে আছে সে, কারণ তার এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তার এখন এই মুহূর্তটা খুব ভালো লাগছে, কারণ দীপা তার সাথে ভালো করে ব্যবহার করছে। আর দীপার কথাবার্তাগুলো এখন মাহিনের কাছে খুব ভালো লাগছে। কিন্তু যখন মাহিনের মনে পড়ে যায় দীপা তার সাথে কি কি ব্যবহার করেছিল, তখন মনটা আবার খারাপ হয়ে যায়। আমি কি বলছি আর তুমি কি ভাবতেছো? আমার কথার উত্তর দিচ্ছ না কিসের জন্য? এত দেমাগ বেড়ে যাচ্ছে তোমার, ব্যাপারটা বুঝলাম না আমি। সেরকম কিছুই না। আমার কেন জানি এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, কারণ বিকালটা উপভোগ করতে ইচ্ছা করতেছে। কথা বললে হয়তো বিকালের সৌন্দর্য উপভোগ করা হবে না। চলো আজকে সন্ধ্যায় একটু বের হব, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আর ডাক্তার বলেও গিয়েছে তুমি যদি একটু সুস্থ হও তার চেম্বারে নিয়ে যাইতে। তার সাথে একটু কথা বলা লাগবে, আর একটু ঘুরে বেরিয়ে আসা যাবে, তাহলে তোমারও ভালো লাগবে। ডাক্তারের কাছে যাব,
সেটা না বুঝলাম কোথাও ঘুরতে যেতে পারবো না, কারণ খুব বাজে লাগে ঘুরতে এখন। কার মুখে কি শুনতেছি যে সময় পাইলেই বাসায় এক মুহূর্ত থাকতো না সেই মানুষটা আজকে বলতেছে তার নাকি ঘুরতে বাজে লাগে। এটা কি আদৌ আমার বিশ্বাস হয়? তখনকার সময়টা আর এখনকার সময়টা আকাশ পাতাল তফাৎ। তখন ছিলাম একলা, আর এখন হয়ে গেছে একদম একলা। তোমার এই কথাটার মানে আমি বুঝতে পারলাম না। আগে একটা ছিল সেটা বুঝলাম, এখন একদম একা, সেটা কিভাবে সম্ভব? বিয়ে করলাম যে তার সাথে সারা জীবন সুখে সংসার করে কাটিয়ে দিব, তার সাথে সুখ দুঃখের গল্প করে সারা জীবন তার হাতে হাত রেখে পার করে দিব, কিন্তু সে আমাকে বুঝলো না। এখন একলা থাকবো না তো কতজনকে নিয়ে থাকবো? দীপা কোনো প্রকার কথা বলল না, কারণ সে মাহিনের মনের অবস্থা বুঝতে পারছে। এই অসুস্থতার মধ্যেও দীপার মাহিনকে কোনো কিছু বলা যাবে না। যদি আবার মানুষটা অসুস্থ হয়ে যায়, এমনিতেই তার আম্মু সে ছেলেটাকে নিয়ে কত টেনশন করে। এখন যদি আবার ভুলভাল কিছু বলে আবার অসুস্থ হয়ে যাবে, তাকে আবার কথা শুনতে হবে, কত চাপ নিতে হবে তাকে। তার থেকে কিছু না বলে চুপচাপ একটা দীর্ঘশ্বাস নিল দীপা। আচ্ছা চলো নিচে যাই, আর এখানে থেকে লাভ নেই, এখন সন্ধ্যা হয়ে যাবে। আম্মু যদি আবার দেখতে না পারে তখন আবার টেনশন করবেন। আমি আপনাকে এই কথাই বলতে চাচ্ছিলাম যে আন্টি যদি এখন দেখতে না পায়, আমাদের দেখতে না পায়, আর সারা বাড়ি খুঁজে না পেলে তো পরে আবার দেখলে রাগারাগি করবে। এখন আমরা নিচে যাই। তারপর দীপা মাহিনকে আস্তে আস্তে ধরে নিচে নিয়ে আসলো। এসে মাহিনকে মাহিনের রুমে না নিয়ে নিজের রুমে নিয়ে আসলো সোজা। মাহিন সেটা দেখে আরো অবাক হয়ে দীপার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। মাহিনকে বিছানায় বসিয়ে দিয়ে দীপা বাইরে চলে আসলো। তারপর বাহিরের কাজ শেষ করে দীপা মাহিনের পাশে গিয়ে শুয়ে পড়লো। দীপার এইরকম কর্মকাণ্ড দেখে মাহিন অবাকের উপর অবাকই হচ্ছে। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না সে সঠিকভাবে। কি ব্যাপার, তুমি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? বুঝতেছি না, তখন থেকে কি দেখতেছো তুমি? আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছো, কিছু বলতে চাও নাকি? বলতে চাইলে বলো। মাহিন চুপ করে রইল, কিছু বলল না। মাহিনের চুপ থাকা দেখে দীপার বিরক্ত বোধ করছে, কারণ সে নিজ থেকে কথা বলছে মাহিনের সাথে, আর মাহিন কথা বলছে না। কেমন দা লাগে। দীপা রেগে গিয়ে মারতে গিয়েও থেমে গেল। কি হলো, এরকম চুপ করে আছো কেন? কিছু বলবা নাকি? এইভাবে ফেলফেল করে তাকিয়ে আছো কেন আমার দিকে? কিছু বলো, চুপ করে আছো কেন? কি বলবো সেটাই তো খুঁজে পাচ্ছি না, তাই চুপ করে আছি। কারণ তোমার এত পরিবর্তন আমার কেন জানি না মেনে নিতে ইচ্ছে করতেছে না। তাতে আমার কি? এখন চুপচাপ শুয়ে থাকো তো, আমাকে ডিস্টার্ব করবে না। এত ডিস্টার্ব করো কিসের জন্য বুঝি না। কথা বলো না, আবার ডিস্টার্ব করো। ডিস্টার্ব করো আমাকে, এটা ঠিক না। আমি কখন ডিস্টার্ব করলাম? ডিস্টার্ব তো তুমি করতেছো আমাকে। তোমার জন্য তো আমি ঠিকমতো ঘুমাতে পারতেছি না। এমনিতে অসুস্থ শরীর, তারপর তোমার অত্যাচার ভালো লাগে বলো? এত বড় সাহস তোমার, তুমি আমাকে বকা দিচ্ছ? তোমাকে আমি দেখো কি করি। কথাটা বলে দীপা মাহিনের উপর শুয়ে পড়ল, পুরো শরীর মাহিনের শরীরের উপর। মাহিন কি বলবে বুঝতেছে না, কারণ তার একটু অন্যরকম ফিল কাজ করছে। এখন তার ইচ্ছে করছে যে দীপাকে শক্ত করিয়ে জড়িয়ে ধরে একটু আদর দিতে, কিন্তু সে তো তাকে ভালোবাসে না, আর সেই অধিকারও তো তাকে দেয়নি দীপা। দীপা বুঝতে পারছে যে মাহিন তার উপর দুর্বল হয়ে যাচ্ছে, তাই দীপা ইচ্ছাকৃতভাবে মাহিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যাতে করে দীপাকে মাহিন একটু আদর করে দেয়। কিন্তু মাহিন ভয়ে দীপাকে স্পর্শ পর্যন্ত করছে না। দীপা কখন কি বলে আর কখন কি করে বসে তা বুঝতে পারে না মাহিন, তার জন্যই চুপচাপ শুয়ে আছে রোবটের মতো। দীপার খুব খারাপ লাগতেছে, কিন্তু কিচ্ছু বলতেছে না, শুধু দেখতেছে মাহিন কতক্ষণ নিজেকে কন্ট্রোল রাখতে পারে। দীপা ইচ্ছাকৃতভাবে মাহিনের সাথে একটু দুষ্টুমি করা শুরু করে দিল। মাহিনের গলায় নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। মাহিন কি করবে না করবে বুঝতে পারছে না, কারণ তার কেমন যেন একটা ফিলিংস কাজ করতেছে। সেই ফিলিংসটা যে আগে কখনো অনুভব করেনি। আজকে কেন যেন দীপার নিঃশ্বাসটা তার হৃদয়ের স্পন্দনকে বাড়িয়ে দিচ্ছে। দীপা বুঝতে পারছে মাহিন দুর্বল হয়ে যাচ্ছে তার উপর, তাই মাহিনকে আরো দুর্বল করতে দীপা মাহিনের ঠোঁটে তার ঠোঁট দুটো বসিয়ে দিল। মাহিনের খুব অস্থির লাগছে, কি করবে বুঝতে পারছে না সে। কোনোভাবেই দীপাকে তার উপর থেকে সরাতে পারছে না। দীপাকে সরাতে গেলে দীপা মাহিনকে আরো শক্ত করে আঁকড়ে ধরছে। প্লিজ আমাকে ছেড়ে দেন। আপনি এসব কি করতেছেন? আমার খুব বাজে লাগতেছে। আপনি আমাকে ছেড়ে দেন। কি বলেছিলাম মনে নাই? আমার যা ইচ্ছা তাই করব, তুমি কোনো কথা বলতে পারবে না। চুপচাপ শুধু সহ্য করতে হবে তোমাকে।
তার জন্য আপনি আমাকে এইভাবে অত্যাচার করবেন, এটা কিন্তু ঠিক না। আজকে অসুস্থ বলে আপনি আমাকে যা তা করতেছেন, তাই না? আর আপনি করে বলতেছো কিসের জন্য? এখন থেকে তুমি করে বলবে, আর আমাকে তুমি আদর করে দিবে এখন। কথাটা বলে দীপা মাহিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিন নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না। মাহিন কি করবে বুঝতে পারছে না। দীপাকে সরিয়ে দিতে ইচ্ছেও করছে না, কারণ মাহিন একটা ছেলে, রোবট তো আর না। মাহিনেরও খুব ইচ্ছে করছে দীপাকে একটু আদর করে দিতে, কিন্তু দীপা যে পরে কি বলবে সেটা ভেবে ভয়ে শেষ। মাহিন কি করবে বুঝতে পারছে না, নিজেকে কন্ট্রোল রাখতেও পারছে না। এখন কি করবে সে কিছুই বুঝতেছে না। আমার ভালো লাগতেছে না, আমাকে ছেড়ে দেন প্লিজ। আমি ওসব করতে পারবো না। কে বলেছে ভালো লাগে না? আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। সেটা তো তোমাকে আগেই বলে রাখছি। এখানে বাহানা করার কি আছে? আমি তো ছেড়ে দিচ্ছি না এখন। কথাটা বলে দীপা মাহিনকে আবার শক্ত করে জড়িয়ে ধরলো। আর মাহিনের ভেতরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে। সে তো একটা মানুষ, রোবট তো আর না, তাই তার ভেতরেও ফিলিংসটা কাজ করতেছে। হঠাৎ করে মাহিনও দীপাকে শক্ত করিয়ে জড়িয়ে ধরলো, আর দীপার ঠোঁটে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। দীপা এক মুহূর্তের জন্য অন্যরকম একটা স্বাদ পেল। দীপা ও মাহিনকে কিস করতে লাগলো। দুজনেই ধীরে ধীরে ভালোবাসা সাগরে তলিয়ে গেল। তাদের মিলন হয়ে গেল, কিন্তু এর পরবর্তী রিয়েকশনটা কি হতে পারে কে জানে। মাহিনের ভেতর ভয় কাজ করতেছে। দীপাকে ছেড়ে দিয়ে এক সাইডে শুয়ে পড়ল। দীপা হাঁপিয়ে গেছে, তাই মাহিনের বুকের উপরই আবার শুয়ে পড়ল। সেটা দেখে মাহিন অবাক হচ্ছে। দীপার কোনো রিয়েকশন নেই। এভাবে শুয়ে থাকলে তো আর হবে না। চলো এখন গোসল করতে যাব। আমাকে কোলে করে নিয়ে যাবে। তুমি অসুস্থ হয়েছো তো কি হয়েছে? এখন আমি অসুস্থ, আমাকে কোলে করে নিয়ে যাবে। আমি এটা জানি। এসব কি বলতেছো তুমি? আমি বুঝতেছি না তো। তোমাকে কোলে করে নিয়ে বাথরুমে যেতে হবে, এটা কি ধরনের কথা? তুমি কি পায়ে হাঁটতে পারো না? পায়ে হাঁটতে পারি না এখন। পায়ে হাঁটতে পারবো না, কারণ এখন ব্যথা লাগতেছে। তার কারণে হাঁটতে পারবো না। তুমি ব্যথা দিয়েছো, এখন তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে আর কোলে করে আনবে। ঝামেলা শেষ। দেখো, আমি এখনো পুরোপুরি সুস্থ না, তাই তোমাকে কোলে করে নিয়ে গিয়ে যদি আবার ফেলে দেই, তখন তো আবার কোমর ভেঙে গেলে আমাকে যত যন্ত্রণা সহ্য করতে হবে। তার থেকে তুমি হেঁটে যাও, সেটাই বেটার হবে। আবার তুমি আমার সাথে তর্ক করতেছো। এবার কিন্তু আম্মুকে বিচার দিব যে তুমি আমাকে ব্যথা দিয়েছো। এখন আমি যেটা করতে বলছি সেটা করবে কিনা। আচ্ছা, বিচার দিতে হবে না, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কথাটা বলে মাহিন দীপাকে কোলে তুলে নিল বিছানা থেকে। তারপর দুজনে বাথরুমে চলে আসলো। বাথরুমে চলে এসেছে ঠিকই, কিন্তু কোনো কিছুই সাথে নিয়ে আসেনি দুজনের মধ্যে একজন। গোসল শেষে বের হবে কিভাবে তারা? দুজনে বাথরুমে বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মাহিন নিজেই বেরিয়ে আসলো ভেজা শরীরে। তারপর রুম থেকে কাপড় নিয়ে আবার বাথরুমে গেল। গিয়ে দেখে দীপার অবস্থা খুবই খারাপ। মাহিন চোখ বন্ধ করে নিল। দীপা সেটা দেখে হাসলো, আর মাহিনের কাছে এসে মাহিনকে জড়িয়ে ধরল। কি করতেছো? এটা কি ধরনের অসভ্যতামি? সব সময় খোলা ভালো লাগে নাকি? তুমি আমাকে বকা দিচ্ছ তাই না? এখন যদি উড়াধুরা পিটানি দিতে শুরু করি তখন কেমন লাগবে শুনি? চুপচাপ যেটা করতেছি করতে দাও। মাহিন ভেজা বেড়ালার মতো চুপ হয়ে গেল, আর কোনো কথা বলার সাহসও পেল না। চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল রোবটের মতো। দীপা যেটা করছে মাহিনও সেটাই করলো। তারপর তারা একদম গোসল সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো দুজনে একসাথে। সন্ধ্যার সময় তাদেরকে ডাক্তারের ওখানে যাওয়ার কথা ছিল, তার জন্যই দুজন প্রস্তুতি নিল। আর তার জন্য মায়ের কাছ থেকে পারমিশনও নিতে হবে। দুজনে একসাথেই দীপার আম্মুর কাছে গেল। দীপার আম্মু তখন রান্নাঘরে রান্না করছিল। তারা দুজনেই দীপার আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে পড়লো। উদ্দেশ্য এখন ডাক্তারের কাছে যাবে তারা। যাই হোক, তাহলে আমার মেয়েটার আক্কেল জ্ঞান হচ্ছে, তাকে আর কোনো কিছু বোঝাতে হবে না। তাদের দেখে মনে হচ্ছে তারা দুজনে অনেক খুশি। হয়তো তাদের মাঝে সব কিছুর পরিবর্তন হচ্ছে। দিন দিন তারা আরো ঘনিষ্ঠ হতে থাকবে। আমার মেয়েটা ভালো হয়ে যাবে একদিন। সব কিছু আগের মতো চলতে থাকবে। কথাটা মনে মনে চিন্তা করে সেতু বেগম আবার রান্নায় মনোযোগ দিলেন। আরো বেশি করে এখন রান্নাটা করতে হবে। অন্যান্য দিনের তুলনায় কিছু আইটেম আজকে নিচে আরো বেশি করে তৈরি করলো আজকে এই খুশিতে। আর এদিকে দীপা আর মাহিন গাড়িতে ডাক্তারের সাথে কথা বলা শেষ করে ডাক্তার চেম্বার থেকে বের হয়ে দুজনের রাস্তা দিয়ে হাঁটতেছে। সন্ধ্যার সময় রাস্তার দুই সাইডে ল্যাম্পপোস্টের আলোয় দুজনে হাত ধরে হাঁটতেছে। তাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। দুজনেই শুধু নিজেদেরকে অনুভব করছে একে অপরের ভালোবাসা। এখন কোথায় যাব?
এখন তো বাসায় যেতে ইচ্ছে করতেছে না। চলো না ওই পুকুর পাড়ে কিছুক্ষণ বসে গল্প করি, তারপর বাসায় যাব। আমার কেন জানি খুব খারাপ লাগতেছে। আজকে না কালকে সকালে আসবো, সারাদিন ঘুরবো। আজকে চলো, আমার খুব ক্লান্ত লাগতেছে। আজকে বাসায় যাই, আন্টির সাথে কথা বলি। আচ্ছা তাহলে চলো, আম্মুকে গিয়ে সবকিছু জানাতে হবে, না হলে আমার টেনশন করবে। এমনিতেই 2 দিন ধরে আম্মু কিছু মুখে নেয়নি। কি বলতেছো আন্টি? 2 দিন ধরে কিছু খাইনি কেন? কিসের জন্য? আমি তো ঠিক ছিলাম, তাই না? তুমি ঠিক ছিলে নাকি কি ছিলে সেটা আমরা জানি। তুমি তো অসুস্থ ছিলে, তাই কিছুই জানো না। আমি বুঝতে পেরেছি তোমার অবস্থাটা কি করুণ ছিল, আর তোমার কি একটা অবস্থা হয়েছিল সেটা আর না বলি। থেমে গেলে কিসের জন্য বলো? আমার কি হয়েছিল? আমার কি কোনো বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল নাকি এই 2 দিনের ভিতর? না, সেরকম কোনো কিছুই নেই। এখন চলো, এখানে থেকে লাভ নেই, বাসায় যেতে হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তারপর মাহিন আর দীপা দুজনেই হাঁটতে হাঁটতে একটা রিক্সা দেখলো। সেই রিক্সা করে দুজনেই শহরটা দেখতে দেখতে বাসায় ফিরে আসলো। এসে দেখে যে দীপার আম্মু রান্না শেষ করে সবকিছু গুছিয়ে রাখছে। তারা দুজনেই রুমের ভেতর চলে আসলো। তারপর বাথরুমে দুজনে একসাথে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে পড়লো। কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে একে অন্যের দিকে এক দৃষ্টিতে। তাদের ভালোবাসা উপলব্ধি করছে। তারা কোনো কথা বলছে না, শুধু মুহূর্তটা উপভোগ করছে তারা। কি রে, কোথায় গেলি? তাড়াতাড়ি নিচে আয়, রেডি করেছি তো রাতের খাবার। আর কতক্ষণ অপেক্ষা করব? অনেকক্ষণ ধরে তো তোদের জন্য অপেক্ষা করতেছি। তাড়াতাড়ি নিচে আয়। এই তো যাচ্ছি, তুমি আর একটু ওয়েট করো, আমরা যাচ্ছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আর অপেক্ষা করতে পারবো না, আমার ক্ষুধা লেগেছে। তোরাও তাড়াতাড়ি নিচে আয়, একসাথে সবাই মজা করে খাবার খাবো। আচ্ছা যাচ্ছি, তুমি সবকিছু রেডি করে রাখো, আমরা এইমাত্র নিচে নামতেছি। এই দেখো, পেছনে ঘুরে আমরা যাচ্ছি। তারপর দীপা আর মাহিন দুজনেই নিচে চলে এসেছে। সেতু বেগমের সাথে বসে সবাই একসাথে মজা করে খেতে লাগলো। হঠাৎ করে মাহিনের কি যেন হয়ে গেল, হঠাৎ তার কাশি উঠে গেল। সেটা দেখে দীপা তাড়াতাড়ি উঠে মাহিনের হাতে পানি ধরিয়ে দিল। আর সেটা দেখতে পেয়ে তো সেতু বেগমের মনের ভেতর একটা শান্তি বিরাজ করছে। যাই হোক, তার মেয়ের দিন দিন বুদ্ধি হচ্ছে। তার মেয়েটাকে সে ঘরের মধ্যে বিয়ে দিয়ে একটা ভালো কাজই করেছে। আর এদিকে দীপা মাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কারণ মাহিনের যেন হঠাৎ কাশ উঠেছে, সেটা থামছেই না। দীপা নিজ হাতে মাহিনকে পানি খাওয়াচ্ছে, আর সেটা দেখে মাহিন নিজেই অবাক হচ্ছে। হঠাৎ করে দীপা যেটা করে বসলো সেটা একদমই ভাবনা চিন্তার বাহিরে। মাহিন কখনো কল্পনাও করতে পারেনি দীপা এমন একটা কাজ করবে, তাও আবার এইখানে। আমি গোসল করতে গেলাম, তুমি তাড়াতাড়ি চলে আসো, একসাথে গোসল করব। আর একটু পর তো বেড়াতে যেতে হবে, তাহলে গোসল তো অবশ্যই করতে হবে, তাই না? আমি এত সকালে গোসল করতে পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে, আবার জ্বর হবে। আমি গোসল করতে পারবো না, তুমি গিয়ে গোসল করে নাও। একদম নোংরা কথা বলবে না। গোসল করবে না মানে কি বোঝাতে যাচ্ছ? গোসল করতেই হবে তোমাকে। আমি এত সকালে গোসল করতে পারবো না, তুমি গিয়ে গোসল করো। আমাকে এই বিষয়ে জোর করবে না, বলে দিলাম এক্ষুনি। তোমাকে গোসল করতেই হবে। এখন যদি ভালোই ভালো না যাও আমার সাথে, তাহলে কিন্তু জোর করে নিয়ে যাব, তখন কিন্তু আরো অবস্থা খারাপ করে ছেড়ে দেব। এখন ভেবে নাও যাবে কিনা। বললাম তো যেতে পারবো না, তুমি যাও, গিয়ে গোসল করে নাও তাড়াতাড়ি। তোমার রেডি হতে অনেক সময় লাগে, কারণ মেয়ে মানুষদের সব সময় একটু দেরি হয়। মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু ভালো হবে না। মেয়ে মানুষদের বের হতে দেরি হয় মানে কি? কি বোঝাতে চাচ্ছ? আমি সব মেয়েদের মতো নাকি? আচ্ছা হয়েছে, ভুল করেছি কথাটা বলে। এখন যাও, গিয়ে তাড়াতাড়ি গোসলটা করে নাও, কারণ আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেই। তোমার লজ্জা করে না? তুমি গোসল না করে থাকতে চাও? তোমার কি শরম বলতে কিচ্ছু নেই? তুমি কাল থেকে আমার সাথে কি কি করছো, আর এখন বলতেছো গোসল করবে না? আমি কখন কি করলাম? উদয় কি বলতেছো? আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না। আমি কি করছি যে আমাকে এখন গোসল করতে হবে? আমি তো কোনো কিছু করিনি। দেখো, বেশি কথা বলতে পারবো না, বেশি রকম ন্যাকামি ভালো লাগতেছে না। এখন সকাল সকাল তাড়াতাড়ি চলে আসো আমার সাথে, না হলে কিন্তু গণপিটানি খাইতে পারো এখানেই। মাহিন যেই অন্য কথা বলতে যাবে তখনই দীপা আগে গিয়ে মাহিনের মুখে হাত দিয়ে চেপে ধরলো, আর এক হাত দিয়ে তার শার্টের কলার ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে আসলো। কারণ এত কথা তার আর ভালো লাগছে না, তারা এখন ঘুরতে যাবে, আর এখানে এত কথা বললে তো মুড নষ্ট হয়ে যাবে। তার জন্য দীপা মাহিনকে জোরপূর্বক বাথরুমে নিয়ে গেল। এটা কি করতেছো তুমি আমার সাথে? আমি বুঝতেছি না, তুমি আমাকে এভাবে জোর করতেছো কিসের জন্য? বললাম না তুমি গোসল করে নাও, আমার ঠান্ডা লাগবে।
আমি বেরিয়ে যাচ্ছি, তুমি গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। একদম চুপ, কোনো কথা বলবে না। তাহলে তো এখানে এই পিটানে দেওয়া শুরু করে দিব। এমনিতেই মাথা খারাপ আছে, সকালে উঠে যেটা শুরু করে দিয়েছে অন্য এক কাহিনী, আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছিলাম তুমি গোসল করার জন্য আমাকে বলবে, কিন্তু আমি তোমাকে গোসল করার জন্য বলতেছি, এটা কি ঠিক? আমি তো খারাপ কোনো কাজ করিনি যে এখন এত সকালে গোসল করতে হবে। আমি সকালে ঘুম থেকে উঠলাম, আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে ঘুরতে বেরোতে যাব। কিন্তু তুমি আমাকে জোর করতেছো কিসের জন্য? তোমার লজ্জা করে না এসব কথা বলতে? তুমি একজন বিবাহিত পুরুষ, তুমি সকালে গোসল না করলে কে করবে শুনি? আর তুমি কি এখনো একা আছো নাকি যে সকালে উঠে তোমাকে গোসল করতে হবে না, বা 2-3 দিন পর গোসল করলেও চলবে? লজ্জা করে না এসব কথা বলতে? মাহিন আর কোনো কিছু বলতে যাবে তখনই দীপা আবারও মাহিনের মুখে হাত দিয়ে চেপে ধরে শাওয়ার ছেড়ে দিল, আর শাওয়ার থেকে পানি পড়তে লাগলো। দীপা আর মাহিন দুজন একসাথেই ভিজতে লাগলো। মাহিন ছটফট করতে লাগলো সেখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু দীপা মাহিনকে জড়িয়ে ধরেছে। তার জন্য মাহিন নড়াচড়াও করতে পারছে না, তার মন কেমন যেন করছে। শাওয়ারের পানিতে দুজনেই কাক ভেজা হয়ে গেল, কিন্তু কেউ কারো দিক থেকে দৃষ্টি সরাচ্ছে না। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছেও না। শাওয়ারের পানিগুলো তাদের গা বেয়ে পড়ে যাচ্ছে। কি হলো? আর কতক্ষণ এভাবে আমাকে এখানে ধরে রাখবে বলো তো? যখন ঠান্ডা লাগবে আবার শরীর খারাপ করবে, তখন কি হবে শুনি? তখন তো আরো কিছু করতে পারবে না আমার সাথে। এখন ভেবে দেখো, আমাকে ছেড়ে দিবে নাকি ধরে রাখবে? দীপা মাহিনের কথাটা শুনে মাহিনকে ছেড়ে দিল আর মাহিনকে বলল পরিষ্কার হয়ে নিতে। তারপর দীপা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লো, আর মাহিন মাহিনের মতো গোসল করছে। দীপার মতো কেউ কারো দিকে তাকাচ্ছে না। দুজন কেমন যেন একটু লজ্জা লজ্জা ভাবে পড়ে গিয়েছে। মাহিন তাড়াতাড়ি গোসল শেষ করে পরিষ্কার হয়ে রুম থেকে বেরিয়ে পড়লো। দীপাকে বাথরুমে রেখেই দীপা মাহিনকে কোনো কিছু বলল না। তার কেমন যেন এখন লজ্জা লাগতেছে তার জন্য। মাহিন বেরিয়ে এসে রেডি হতে লাগলো আয়নার কাছে দাঁড়িয়ে। তখন দেখে দীপা ভিজা শরীরে ভেতরে চলে এসেছে। মাহিন আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দেখো আম্মু কি করতেছে। আমি একটু একা একা রেডি হব, তুমি বেরিয়ে যাও এখান থেকে। আমি এখানে থাকলে সমস্যা কি? আমি এখানে থাকবো, কোথাও যেতে পারবো না। কার কি সমস্যা সেটা দেখার সময় নেই আমার। দেখো, ভালো হবে না বলে দিচ্ছি, এরকম করবে না। তুমি এখান থেকে বেরিয়ে যাবে এখন সুন্দরভাবে। আমি বললাম তো আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো না, তাতে কার কি সমস্যা সেটা দেখার আমার সময় নেই। তুমি আমার সাথে এরকম করতে পারো না, আমার লজ্জা লাগতেছে। তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও প্লিজ। তুমি যখন উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলো আর আমার সাথে যে কাজগুলো করো, তখন তোমার লজ্জা কোথায় যায় শুনি? তখন আমি নিজের কন্ট্রোলে থাকি না, তখন আমি শুধু একটাই চিন্তায় থাকি যে তোমার সাথে মিশে যাব, তার জন্য লজ্জা শরম কোথাও থাকে না। এখন লজ্জা লাগতেছে, এখন তুমি এখান থেকে বেরিয়ে যাবে। তুমি বললেই তো হবে না, তুমি বললেই তো আর আমি বেরিয়ে যাচ্ছি না। আমি এখানে থাকতে চাই। আজকে তোমার শাড়ি পরা দেখবো আর আমি শিখবো, পরে তোমাকে শাড়ি পরিয়ে দিব। প্লিজ এখন না, এখন তুমি এখান থেকে চলে যাও। অন্য এক সময় আমি রাতে আমাকে শাড়ি পরানো শিখাবো। আমি এক্ষুনি শিখবো। আমি এখন কোথাও যাচ্ছি না, এখন শিখতে চাই। আমি শিখবো না, এখন শিখবো। দীপা আর কোনো কিছু বলল না। সে জানে যে মাহিন ভালোই জেদ ধরেছে, তাই দীপা কোনো কিছু না বলে সেখানে শাড়ি পরতে লাগলো। মাহিনও এক দৃষ্টিতে তার নাভির দিকে তাকিয়ে রইল, কিছু বলবে সেটাও বলতে পারছে না। মাহিন ধীরে ধীরে দীপার কাছে চলে আসলো আর এসে শাড়ির আঁচলটা নিজের হাতে নিয়ে নিল। সেটা দেখে দীপা অবাক হয়ে মাহিনের দিকে তাকিয়ে রইল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলছে না। মাহিন আস্তে আস্তে শাড়িটা হাতে নিয়ে দীপাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। যখন শাড়ির কুচি দিয়ে দীপার কোমরে গুজে দিতে যাবে, তখন দীপার নিঃশ্বাস একদম ভারী হয়ে আসলো। দীপা ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না, এতটাই ভারী হয়ে যাচ্ছে। আর তার বুকের ভেতর হার্টবিট অনেক দ্রুত চলছে, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে তার হার্টবিটকে পিটাচ্ছে। যখন মাহিন তার হাত দিয়ে দীপার পেটে একটু স্পর্শ করেছে, দীপা এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। তার মনে হচ্ছে যে পৃথিবীটা থমকে দাঁড়িয়েছে এখন। মাহিন হাত সরিয়ে আনার পরও দীপা রোবটের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে মাহিন অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কিসের জন্য? আমি তো তোমাকে ছেড়ে দিয়েছি, এখনো কি আমার স্পর্শ অনুভব করতেছো নাকি? দীপা কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। দীপা একদম লজ্জায় পড়ে গেল। মাহিনের প্রশ্নের উত্তর কি দিবে সেটাই ভেবে পাচ্ছে না, তাই সেখান থেকে চুপচাপ সরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল।
আর নিজেকে দেখতে লাগলো তার স্বামী আজকে প্রথম তাকে শাড়ি পরিয়ে দিল। সেটা দেখতে কেমন লাগে, আর তার স্বামী ঠিকমতো শাড়ি পরাতে পেরেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। কি হলো, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না যে? এইভাবে ওইখানে গিয়ে দাঁড়িয়ে পড়লে কিসের জন্য বলো? এখন প্লিজ যাও এখান থেকে। তুমি তো অনেক সুন্দর করে শাড়ি পরাতে পারো। কোথা থেকে শিখেছো এই শাড়ি পরানো? আমি তো কোথাও থেকে শিখিনি, তবে মুভিতে দেখেছিলাম তো, তাই একটু সেই হিসাবে তোমাকে পড়াতে চেষ্টা করলাম। কতটুকু ভালো হয়েছে জানি না। তার মানে তুমি মুভিতে যখন নায়িকাকে শাড়ি পরায় নায়ক, তুমি সেটা মনোযোগ দিয়ে তাকিয়ে থাকো নায়িকার পেটের দিকে, তাই তো? সেটা আবার আমি কখন বললাম? আমি তো এমনিতেই দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, তাই আর কি সেই অনুমান অনুযায়ী তোমাকে পড়িয়ে দিলাম। এর থেকে বেশি কিছু না। তুমি কি বলতেছো এসব? অনেক হয়েছে, এখন চলো বাইরে গিয়ে দেখি আম্মু কি করতেছে। হয়তো নাস্তা রেডি করতেছে, কিন্তু আমাদের ডাকতে পারতেছে না লজ্জার কারণে। কালকে যেটা করেছি। সেটা তো পুরোপুরি দোষ তোমার। তুমি হুদাই যেখানে সেখানে যে কাজগুলো করো, তোমার সাথে তো বের হওয়া মুশকিল। কোথায় কি করে বসো? আচ্ছা হয়েছে, এখন চলো বাইরে গিয়ে দেখি আম্মুর কি অবস্থা জানতে হবে। আমরা তো ছোট মানুষ, ভুল স্বীকার করলে আম্মু মেনে নিবে, সমস্যা নেই। তোমার কি লজ্জা করতেছে না এখন আম্মুর সামনে যাইতে? তুমি এত বেহায়া হয়ে যাচ্ছ কেন দিন দিন, বুঝতেছি না। আমি আবার কখন ঠিক ছিলাম? আমি তো সব সময় এরকমই ছিলাম, তাই না আম্মু? এসব দেখতে দেখতে অভ্যস্ত। তার মানে তুমি আরো অনেক ছেলেকে এইভাবে আদর করে দিয়েছো, এইটাই তো, তাই না? আম্মু এসব দেখতে দেখতে অভ্যস্ত। আমি এটা আবার কখন বললাম? আর আমি ভুলেও কোনো ছেলের কাছে যাইনি, আর ছেলেকে স্পর্শ করা তো দূরের কথা। অনেক জ্ঞান দিয়েছো, আর নিতে চাচ্ছি না। এখন তাড়াতাড়ি চলো বাইরে গিয়ে দেখি কি অবস্থা। তারপর দীপা আর মাহিন দুজনে বাইরে চলে আসলো। এসে দেখে টেবিলের উপর সবকিছু রেডি করা আছে, কিন্তু আন্টিকে কোথাও দেখা যাচ্ছে না। মাহিন ভালো করে বুঝতে পারলো আন্টি কেন উধাও এখান থেকে। দীপা মাহিনের দিকে তাকিয়ে রয়েছে, কি বলবে বুঝতে পারছে না। তার আম্মু তার এই কাজের জন্যই এখন তাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে। এখানে দাঁড়িয়ে আছে কিসের জন্য? এই নাও, আমাকে আবার কিস করো যেখানে সেখানে, দেখবে যে আন্টি তাহলে এখানে চলে আসবে। কোথায় একটা সমাধান খুঁজবে, তা না করে আমাকে নিয়ে মজা নেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, দেখতেছি কি করা যায়। এখানে তুমি চুপচাপ বসে থাকো, কোনো কথা বলবে না আমার সাথে এখন। কথাটা বলে মাহিন সেখান থেকে চলে গেল তার আন্টির রুমে গিয়ে দেখে তার আন্টি বিছানায় শুয়ে আছে, আর কার সাথে যেন কথা বলছে ফোনে। তাই একটু গলা ঝাঁকি দিয়ে মাহিন ভেতরে প্রবেশ করলো। সেতু বেগম মাহিনকে দেখে ফোনটা রেখে উঠে বিছানার উপর বসে পড়লো, আর মাহিনকে বিছানায় বসতে বলল তার কাছে। মাহিন লজ্জায় পড়ে গেল, কি বলবে ভেবে পাচ্ছে না। মাথা নিচু করে সেতু বেগমের পাশে বসে পড়লো মাহিন, কিন্তু মাহিন কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না, তাই চুপ করে রইল সে। আর তখনই দীপা সেই রুমে প্রবেশ করলো। মাহিন দীপার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটার আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই, এখন আবার সবাই একসাথে হয়েছে, এখন কি যে হবে বুঝতে পারছে না। মাহিন লজ্জায় মাথা নিচু করে রইল। আম্মু যা করছি, তুমি তার জন্য লজ্জা পাবে? আমরা ছোট, সেই হিসেবে যেটা করছি তুমি সেটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে, তা না করে অভিমান করে আছো, ব্যাপার কি? দীপার কথা শুনে দীপার আম্মু অবাক, তার সাথে মাহিন অনেকটা বেশি অবাক। কি বলতেছে দীপা, নিজেও জানে কি না। মাহিন সেখান থেকে সরে যেতে চাইলো, দীপা মাহিনের হাত ধরে সেখানে দাঁড় করিয়ে দিল। মাহিন অবাক দৃষ্টিতে দীপার হাতের দিকে তাকিয়ে আছে। মাহিন কাকে কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে লজ্জায় পড়ে গিয়েছে। তুমি কথা বলো, আমি বাহিরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি কিছু খেয়ে নেব তাড়াতাড়ি। তুমি যে এত বাহানা করতে জানো সেটা আজকে ভালো করে বুঝতে পারলাম। এখন চুপচাপ এখানে বসে থাকো, কোনো কথা বলবে না। সত্যি বলতেছি, আমার অনেক ক্ষুধা লেগেছে। এমনিতে অসুস্থ থেকে সুস্থ হয়েছি, এখন তো একটু ক্ষুধা বেশি থাকবে, তাই না আন্টি? আচ্ছা, অনেক ড্রামা করলে। তোমরা দুজনে এখন চলো গিয়ে নাস্তা সেরে নেওয়া যাক। তারপর তিনজন গিয়ে নাস্তার টেবিলে বসে পড়লো। সবাই একসাথে অনেক মজা করে নাস্তাও করে নিল। তারপর দীপা সেতু বেগমকে বলে যে আজকে তারা সারাদিন বাইরে ঘোরাফেরা করবে, বাইরেই নাস্তা করবে, বাইরেই সবকিছু করবে, সন্ধ্যার পর বাসায় ফিরবে। তাদের জন্য আজ যেন কোনো রান্না বাড়িতে না করা হয়। কথাটি বলেই দীপা মাহিনের হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা দেখতে পেল, সেই রিক্সাতেই উঠে সারা শহরে ঘোরার জন্য রিক্সাওয়ালাকে কন্ট্যাক্ট করে নিল। রিক্সাওয়ালাও রাজি হয়ে গেল। তারপর রিক্সাওয়ালা তাদেরকে নিয়ে ঘুরতে লাগলো অজানা গন্তব্য। যেখানে দীপা যেতে চাইছে রিক্সাওয়ালা ঠিক সেখানেই নিয়ে যাচ্ছে। মাহিন শুধু অবাক দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে আছে। সে এত জায়গা চেনে কিভাবে? সে তো এই এলাকাতেই বড় হয়েছে, কিন্তু এই এলাকায় গলিগুলো তো কখনো আসা হয়নি। কিন্তু দীপা ঠিকই এসেছিল।
কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছো কিসের জন্য? বুঝলাম না, আমি কি কোনো ভুল কাজ করতেছি নাকি? সেরকম কোনো কিছু না, কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। আমিও তো এই এলাকাতেই বড় হয়েছি ছোট থেকে, কিন্তু এই গলিগুলোতে কখন আসা হয়নি। তাই ভাবতেছি তুমি এত গালি করেছো আর আমি এখান থেকে কি ঘোড়ার ঘাস কাটলাম। দেখো, কথাটা কিন্তু যুক্তিযুক্ত, কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি আর তুমি তো অনেক জায়গায় ঘুরেছো। হিসেব করে দেখো, আমি বেশি ঘুরেছি। কি মজা! তোমার মতো তো আর আমি এই কাছাকাছি জায়গাগুলোকে ভোগ করিনি, আমি তো দূরে দূরে ঘুরতে গিয়েছিলাম। আমি কখনো তো আশেপাশের এলাকাগুলোতে ঘুরতে যাইনি। কথায় আছে না, যে দেশের কোনো কিছু উপভোগ না করেই বাইরের দেশে যাওয়া লেজেন্ডগুলো হলো আসল আবাল। তার মানে তুমি আমাকে আবাল বলে সম্বোধন করতেছো, তাই তো? এত বড় সাহস হলো কি করে তোমার? এখন কিন্তু এতটা অসুস্থ না যে তোমাকে কিছু বলতে পারবো না। তোমার সাহস দেখতেছি দিন দিন বেড়েই চলেছে। ভালো লাগলো তোমার এই স্বভাবটা। আমাকে না দেখিয়ে অন্যকে দেখালে হয়তো কাজে লাগবে। আমার কাছ থেকে অন্তত নিজের সাহসটা লুকিয়ে রাখার চেষ্টা করো। আমার রাগ উঠলে আমি মানুষ থাকি না, তখন তোমাকে কি বলবো, কি করব, নাকি পিটাবো হুঁশ থাকে না। এটা আমাদের বাড়ি না, আর আমরা এখন রাস্তায় আছি, আর একটা রিক্সাওয়ালা মামা আমাদের সাথে আছে। আর তুমি কি ব্যবহার করতেছো শুনি? অনেক হয়েছে, আর জ্ঞান নিতে চাচ্ছি না। মামা, আপনি একটা বিলের পাশে নামিয়ে দিন, আর আপনি আপনার ভাড়াটা নিয়ে চলে যান তো। আমরা এখন একটা নদীর ধারে যেতে চাচ্ছি। তারপর দীপা রিক্সাওয়ালা তাদেরকে নিয়ে একটা নদীর কাছে গিয়ে নামিয়ে দিল। রিক্সা ভাড়া নিয়ে সেখান থেকে চলেও গেল। আর দীপা নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে, সেটা দেখে মাহিন দীপাকে সেখান থেকে সরিয়ে নিল। মাহিনের ভয় করছে, যদি কি পড়ে যায় দীপা, তার জন্য। তা কিছু বলল না, চুপচাপ মাহিনের হাত ধরে নদীর পাড়ে হাঁটতে লাগলো। আর সে নদীর পাড়ের বাতাসগুলো, একদম মুক্ত খোলা বাতাসগুলো উপভোগ করতে লাগলো। দীপা নদীর ধারে একটু থেমে থাকে না, সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। সেটা দেখে মাহিন একটু অবাক হলো। সে ভাবতেছে দীপার আবার হঠাৎ কি হয়ে গেল যে ছোট বাচ্চাদের মতো স্বভাব করছে। কিছু বলতেছে না। মাহিন দীপাকে দীপার ইচ্ছে মতো ছেড়ে দিল। দীপা বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর একটা গাছের নিচে বসে পড়ল। মাহিন সেখানে গিয়ে তার পাশে বসে পড়ল। দীপা নিঃশ্বাস নিচ্ছে, মাহিনের কাঁধে নিজের মাথাটা রেখে। মাহিন কিছু না বলে চুপচাপ দীপার মাথাটা আলতো করে তার কোলে শুইয়ে দিল। এখন কোথায় যাবে বলো? সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর তখন থেকে কিছু খাইনি, ক্ষুধা লেগেছে। চলো না, ওই যে সামনের দোকান দেখা যাচ্ছে, গিয়ে দেখি, একটু খাওয়া যাক। আচ্ছা চলো, তাহলে গিয়ে দেখি কি আছে সেখানে। তারপর মাহিন আর দীপা দুজনেই দোকানের কাছাকাছি চলে আসলো। এসে দেখে কয়েকটা ছেলে সেখানে ভন্ডামি করতেছে। মাহিন সেখানে যেতে চাইলো না। দীপা জোর করে মাহিনকে নিয়ে গেল সেখানে। আর দীপা মাহিনকে বলতেছে তারা তাদের মতো থাকবে। মাহিন দেখে দোকানটা একটা বুড়ি বসে আছে। মাহিন দেখতে পেল কিছু রুটি আর কলা আছে। মাহিন সেখান থেকে রুটি আর কলা নিয়ে দীপার কাছে চলে আসলো। আমি হাত দিয়ে কোনো কিছু নিতে পারবো না, তুমি আমাকে খাইয়ে দিবে। এখন আর কোনো কথা বলতে চাই না, আমি যেটা বলবো সেটাই করবে এখন। আমরা এখন বাহিরে আছি, তুমি আমাকে সবসময় প্যারা দিতেই থাকবে, তাই না? একটু তো নিজে নিজে অনুভব করা উচিত। এখানে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমি এখন যেটা বলতেছি তুমি সেটা করবে, আর তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। দেখো ছেলেগুলো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, ইচ্ছে করতেছে জুতা পেটা করে দিই। এই জন্যই তো বললাম এখানে না থেকে চলো আমরা অন্য কোথাও গিয়ে নাস্তা করি। তুমি বললা এখানেই করবে, এখন আমার কি করার? তুমি যদি সাহস পাও বলো, তাহলে দেখো আমি গিয়ে ছেলেগুলোকে জুতা পেটা করে আসি, দেখবে আমার সাহস কত দূর। হয়েছে, থাক, আর সাহস দেখাতে হবে না। আমি কোন ঝামেলায় জড়াতে চাচ্ছি না। তুমি বললে অবশ্যই তাদের সাথে ঝামেলায় জড়াতে পারি, কিন্তু এখন কোনোভাবেই পসিবল না। ভিতুর ডিম কোথাকার, তোমার যে কত সাহস সেটা আমার জানা হয়ে গেল। কয়েকটা ছেলে থ্রেট করবে সেটাই পারতেছো না। তোমার যা ইচ্ছা তাই ভাবতে পারো। এখন চলো সন্ধ্যার সময় নদীর পাড়ে গিয়ে বসি, দেখবে যে সূর্য যখন অস্ত যাবে তখন নদীটা দেখতে কি সুন্দর লাগে। চলো। তুমি কি এর আগে এই নদীতে এসেছিলে? কত এসেছিলাম, গোসল পর্যন্ত করেছি। আমার সব বন্ধুরা মিলে এই নদীতে এসেছি। অনেক স্মৃতি রয়েছে আমাদের বন্ধুদের এখানে। আর এখন এই নদীটা একদম অপরিচিত হয়ে গেছে আমাদের কাছে। কতদিন ধরে এখানে আসি না। তাই নাকি? কোনো মেয়ে ছিল নাকি এখানে যে তার স্মৃতিগুলো তুমি এই নদীতে রেখেছো? যা বলেছো বলেছো, আর একটা উল্টাপাল্টা কথা বলবা না, বুঝছো? এখন চলো, এখান থেকে এখন বাসায় চলে যাব। তোমাকে যতক্ষণ এখানে নিয়ে থাকবো ততক্ষণ তুমি নানা ধরনের প্রশ্ন শুরু করবে আমাকে। সত্যি কথা বললে তো গায়ে লাগবেই, তাই না? সত্যি বলেছি, তাই এখন জ্বালা দিচ্ছে তোমার। থাক, কিছু বলবো না। সত্যি কি বলতেছো তুমি? তুমি তো মিথ্যা বলতেছো, তার জন্য আমার গায়ে লাগতেছে। সত্যি বললে অবশ্যই আমার গায়ে লাগে না।
সেটা তুমি ভালো করে জানো, তাই না? আচ্ছা, অনেক কথা হলো, এখন চলো আমরা গিয়ে নদীর ধারে গিয়ে বসে সৌন্দর্য উপভোগ করি। এখানে তোমার সাথে বকবক করে সন্ধ্যাটা মিস করতে চাই না। কথাটা বলে দীপা সেখান থেকে উঠে ওদের দিকে চলে যেতে লাগলো, আর মাহিন দোকানটার টাকাটা পরিশোধ দিয়ে দীপার পেছন পেছন যেতে লাগলো। দীপা গিয়ে আবার সেই গাছের নিচে বসে পড়েছে। মাহিনও পাশে বসলো। দীপা মুখ গম্ভীর করে বসে আছে, মাহিনের সাথে কোনো কথা বলছে না। সেটা দেখে বুঝতে পারলো যে দীপা তার উপর রেগে আছে। মাহিন একা একাই বকবক করেই যাচ্ছে, এটা বলছে ওটা বলছে। কি করছিল এখানে সে, এসব কিছুই বলতেছে, কিন্তু দীপা এখনো তার মুখ দিয়ে কোনো কথা বের করছে না। মাহিন অবাক হলো, দীপা এত তাড়াতাড়ি নিজের মনকে পাল্টে নিল। সে এতক্ষণ তো তার সাথে ঠিকই বকবক করছিল, তাহলে এখন আবার নিজের মনকে পাল্টিয়ে নিল কিসের জন্য, বুঝতেছে না। মাহিন প্রচুর বিপদে পড়ে গেল। এই মেয়েটা রাগ করলে যে কিভাবে রাগ ভাঙাবে সেটাই জানে না, কিন্তু এখন তো রাগ ভাঙাতেই হবে, যে কোনো উপায়েই হোক। মাহিন সামনে এগিয়ে দীপার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। দীপা সেটা দেখেও না দেখার ভান করে নদীর দিকে তাকিয়ে রয়েছে। কি হলো? এত রাগ করার কারণ কি? আমার সাথে কথা বলবে না? দীপা তাও চুপ করে আছে। কেন কথা বলছে না মাহিনের সাথে? মাহিন কি বলবে বুঝতেও পারছেন। হঠাৎ করে তার এত পরিবর্তন হওয়ার কারণ কি? মাহিন দীপাকে কি বলবে না বলবে খুঁজে পাচ্ছেন, কারণ এর আগে কখনো মাহিন একটা মেয়ের রাগ ভাঙায়নি। তাই সে জানে না যে একটা মেয়ের রাগ কিভাবে ভাঙাতে হয়। মাহিন মহা মুশকিলে পড়ে গেল। কি করবে সে এখন বুঝতেছে না। কিভাবে যে তার মহারানী রাগ ভাঙাবে সে টেনশনেই মরে যাচ্ছে। দেখো আমি কখনো কোনো মেয়ের এভাবে রাগ ভাঙাইনি যে আমি জানবো একটা মেয়েকে কি করলে তার রাগ ভাঙে। এখন তুমি যদি দয়া করে তোমার রাগটা কন্ট্রোলে না রাখো, তাহলে কিন্তু রাগ ভাঙাতে পারবো না আমি। কুত্তা বিড়াল, তোর সাহস কি করে হয়? তুই আমাকে একা একা বাসায় রেখে তুই এই নদীতে এসেছিলি আর অন্য মেয়ের দিকে তাকিয়েছিলি, তার সাথে মজা নিয়েছিলি, তাই না? তোর সাহস কত বড়, তোর কলিজা কত বড়, আজকে দেখে নেব। বাসায় যা আগে। মাহিন কি বলবে বুঝতে পারছে না দীপার কথা শুনে, কারণ মাহিন কখনো এখানে একটা মেয়ের জন্য আসেনি, কারণ তার ফ্রেন্ড সার্কেলটা তাকে এখানে নিয়ে এসেছিল প্রথম। আর তখন থেকে মাহিনের একটা প্রিয় জায়গা হয়ে গেছিল এই নদীর ধার। তার জন্যই মাহিন প্রতিদিন বিকেলে এই নদীর ধারে আড্ডা দিতে আসতো তার বন্ধুদের সাথে। কিন্তু দীপা এটা কি বলতেছে সে তো বুঝতেছে না। কখনোই তো কোনো মেয়ের জন্য নদীর পাড়ে আসেনি সে। সত্যি বলতেছি, আমি কখনো একটা মেয়ের জন্য এখানে কখনোই আসিনি। আমি শুধু এই নদীর যে সৌন্দর্যটা আছে সেটাকে উপভোগ করার জন্য এসেছিলাম এখানে। সেটা না হয় বুঝলাম, নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছিলে, কিন্তু তুমি যে স্মৃতির কথা বললে সেই স্মৃতিগুলো কি আমাকে তো বললা না তুমি? দেখো, আমরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছি, তাই না? আর তুমি তোমার বান্ধবীদের সাথে ঘুরেছো, বন্ধুদের সাথে ঘুরেছো। আমি তো সেই বিষয়ে কোনো কিছু জানতে চাইনি। তুমি জানতে চাওনি তো কি হয়েছে? আমি জানতে চাই, আমাকে বলতে হবে, কারণ আমার জানার অধিকারটা আছে এখন। দেখো, আমি এখন তর্ক করতে চাই না। সামনে তাকিয়ে দেখো সূর্যটা কিভাবে তলিয়ে যাচ্ছে। সেটা তুমি দেখো, আমাকে দেখতে বলবা না বলে দিলাম। আর শোনো, তুমি কেন আমাকে বলবা না এই কথা বলো আগে। বললাম তো, আমার কিছু সমস্যা আছে, তার জন্য তোমাকে এই কথাগুলো বলা যাবে না। আমি তো তোমার পার্সোনাল কোনো কথা জিজ্ঞেস করিনি, তাহলে তুমি কেন আমাকে জিজ্ঞেস করবে? তুমি জিজ্ঞেস করনি তাতে কি হয়েছে? আমি জিজ্ঞেস করেছি আর আমার প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে বাধ্য, তাই না? দেখো, আমিও যদি তোমার অতীত নিয়ে নাড়া দিতে চাই না, তাহলে তুমি কেন আমার অতীত নিয়ে নাড়া দিতে চাও বলো? তুমি কি মজা পাবে আমার অতীত নিয়ে নাড়া দিয়ে? তার মানে তোমার অতীতে নিশ্চয়ই কোনো মেয়ের বিষয়ে কাহিনী আছে, যার কারণে তুমি তোমার অতীতটা আমাকে বলতে চাচ্ছ না। যেহেতু একসাথে বড় হয়েছি, তোমার সাথে তো আমার তেমন মনে ঘনিষ্ঠ ছিল না। চলো, এখানে আর এক মুহূর্ত আমি থাকতে পারছি না। এখন আমরা বাসায় যাব, আর কোনো কথা হবে না এখানে। তুমি যদি আর একটা কথা বলেছো তাহলে কিন্তু ভালো হবে না। এখন আমরা বাসায় যাচ্ছি, কারণ তোমার উল্টাপাল্টা কথা শোনার সময় নেই এখন আমার। তুমি যদি আর একবার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আমি বুঝতে পারলাম না তুমি হঠাৎ করে এত রেগে যাচ্ছ কেন আমার উপর। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, সেটা তো আমাকে জানতেই হবে, তাই না? তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে জানবো? সেটা তোমাকে জানতে হবে না, কারণ আমি তোমাকে সেটা বলতে চাচ্ছি না। তুমি এখন বাসায় যাবে, এটাই হলো বড় কথা। আর যদি একটা কথা এখানে বলেছো তাহলে ভালো হবে না, বারবার বলতেছি। আমার রাগ তোলাবে না। তারপরও তুমি কিসের জন্য আমার সাথে এরকম করতেছো? আমি বুঝতে পারছি না, সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার সাথে এত রাগারাগি করতেছো কেন, বুঝলাম না। নিশ্চয়ই এর ভেতরে গভীর কোনো রহস্য আছে, যার জন্য তুমি আমাকে এত থ্রেট করতেছো। বলতেছি না এখানে কোনো গভীর রহস্য নেই? আমি বলতেছি তো, আমি শুধু আমার স্কুলের বন্ধুদের সাথে এখানে আসতাম, তাও আবার
ছেলে বন্ধু, কোনো মেয়ে না। আর তুমি যে কি ভাবতেছো সেটা দেখার এখন আমার সময় নেই, কারণ সন্ধ্যা পার হয়ে রাত হতে চলেছে। আর আন্টির কথা কি তোমার মনে নেই? তুমি আজকে যেটা করতেছো, আমার সাথে বাজে ব্যবহারটা করতেছো, সেটা আমি সত্যিই হতবাক। কেন তুমি আমাকে বুঝিয়ে বলতে পারতে? কিন্তু তা না করে তুমি আমার উপর চিল্লাচ্ছ, তাও আবার বাহিরে। আমি না হয় একটু মেন্টাল টাইপের মেয়ে, আমি না হয় তোমার উপর চিল্লাই, তোমার উপর রাগ দেখাই, কিন্তু তুমি তো আমাকে বুঝিয়ে বলতে পারো, তাই না? তুমি তো শান্ত স্বভাবের একটা ছেলে, তাহলে তুমি এরকম করতেছো কেন? আজকে বুঝলাম নিশ্চয়ই এর ভেতরে কোনো রহস্য আছে। এই নদীর পাড়ে তোমার এমন কোনো স্মৃতি আছে যেটা তুমি কখনো বলতে পারো না। আমার খুব মাথা যন্ত্রণা করতেছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। এখন কি তুমি আমার সাথে বাসায় যাবে নাকি এখানে বসে থাকবে সেটা বলো। যদি বলো যে তুমি এখানে থাকবে, তোমাকে এখানে ছেড়ে চলে যাব। আমি তো ভাবতাম আমি একটা খারাপ মেয়ে, এখন তো দেখতেছি তুমি একটা খারাপ ছেলে। কারণ তুমি কোথায় আমাকে ভালো করবে আর তুমি আমাকে রাগ দেখাচ্ছ। আর কি বলতেছো? আমি যদি এখন একটু অভিমান করে এখানে বসে থাকি তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে? তুমি আমাকে তাহলে কি ভালোবাসো? আমি বলতেছি আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমি আর এখানে থাকতে পারতেছি না। আমি এখন বাসায় যাব। তুমি কি যাবে নাকি এখানে বসে থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে এসো। দীপা কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ মাহিনের এইরকম ব্যবহার সে কখনো কল্পনাও করতে পারেনি। মাহিন এভাবে কথা বলছে, তাও আবার সেটা দীপার সাথে। হ্যাঁ, একদমই দীপার কল্পনার বাহিরে। কারণ দীপা যতটা মাহিনকে চিনে, মাহিন খুব শান্তশিষ্ট একটা ছেলে, সে কখনোই এতটা রেগে যেতে পারে না। কিন্তু তার কি এমন হলো যে দীপার এই সামান্য প্রশ্নের জন্য সে এতটা রেগে যেতে পারে? তার পেছনে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র বা একটা রহস্য লুকিয়ে আছে। সেটা কি দীপা সেটা জানে না, আর জানতে চাওয়ার জন্য প্রশ্ন করাতেই মাহিন এতটা রেগে গিয়েছে। তাই দীপা ভাবছে মাহিনের কি হয়ে গেল, আর এত পরিবর্তনই বা কেন হলো। দীপা আর কোনো কথা না বলে নিজেকে কন্ট্রোলে রাখলো, কারণ দীপা মেন্টাল টাইপের মেয়ে, সবাই ভালো করেই জানেন হয়তো। গল্পটা শোনার পর থেকেই বুঝতে পেরেছেন। আর মাহিন এখন যেটা করছে সেটা দীপার ক্ষেত্রে মেনে নেওয়া কখনোই পসিবল না, কিন্তু তারপরও দীপা নিজেকে কন্ট্রোলে রাখছে। মাহিনের হাত ধরে চলতে লাগলো হাসি মুখে, মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি। এরকম একটা মনোভাব নিয়ে দীপা মাহিনের হাত ধরে হাঁটছে। তারপর দীপা আর মাহিন একসাথেই রাস্তায় কোনো প্রকার কথা বলেনি, কারণ সে রাস্তায় কোনো প্রকার ঝগড়া করতে চাচ্ছে না। যা কথা হবে বাসায় গিয়ে শান্তশিষ্টভাবে কথা হবে। এখন যেহেতু মাহিনের মাথা যন্ত্রণাটা বেড়ে গেছে, তাই দীপা নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করছে, আর মাহিনকেও হাসি খুশি রাখার চেষ্টা করছে। কারণ ডাক্তার বলেছে মাহিনকে উত্তেজিত হতে দেওয়া যাবে না, তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তার সাথে, যার কারণে নিজেকে কন্ট্রোলে রাখতে হচ্ছে। আস্তে আস্তে ভালোবাসা শুরু করে দিয়েছে তার ভালোবাসার মানুষকে। সে চায় না তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হোক, সে ক্ষতি হতে দিতে পারে না। তারপর একটা রিক্সা করে সন্ধ্যাটা উপভোগ করতে করতে দীপা আর মাহিন দুজনেই হাসি খুশিভাবে বাসায় ফিরে আসলো। তাদের হাসি দেখে সেতু বেগমের মনে প্রশান্তি বিরাজ করতে লাগলো। কি ব্যাপার, তোমরা তাড়াতাড়ি চলে আসলে যে? আমি তো ভেবেছিলাম অনেক রাত হবে আর আমাকে অনেক রাত তোমাদের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু তো আমার ভাবনা ভুল করে দিয়ে তোমরা সন্ধ্যার মধ্যেই বাসায় ফিরে আসলে। ব্যাপার কি, এত তাড়াতাড়ি তোমাদের ঘোরাঘুরি শেষ? আসলে আন্টি হয়েছে কি, আমার মাথায় যন্ত্রণা করতেছে তো তার কারণে চলে আসলাম। বাইরে থাকতে ইচ্ছা করতেছে না। এমনিতেই যানবাহনের যত শব্দ সব মাথার ভিতরে লাগতেছে, তার জন্য বাসায় ফিরে আসলাম। কি বলতেছো তুমি? তোমার মাথার যন্ত্রণা হচ্ছে? তুমি গিয়ে বিশ্রাম নাও, আর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না এখানে। আর হ্যাঁ, আর কখনো আমাকে আন্টি বলে ডাকবে না, এখন থেকে আম্মু ডাকবে। আমারও তো ইচ্ছে করে যে তোমার মুখ থেকে আম্মু ডাক শোনার, তাই না? আচ্ছা, তাহলে এরপর থেকে আন্টি না ডেকে আম্মু বলে ডাকবো, সমস্যা নেই। এখন তাহলে আমি একটু রুমে যাচ্ছি। আমার কেমন জানি মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, হয়তো বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আর আমার কি ওষুধ বাসায় আছে? তোমার রুমে আমি একটু আগে ওষুধ রেখে আসলাম। একবার তোমার রুমে গিয়েছিলাম, গিয়ে দেখি তোমার ওষুধ শেষ হয়েছে, তাই আমি একটু বাইরে গিয়েছিলাম একটু কাজে, সেখান থেকে ফেরার পথে তোমার জন্য ওষুধগুলো নিয়ে এসেছি। যাও, সেখান থেকে কিছু ওষুধ খেয়ে নাও। আচ্ছা, আমি তাহলে রুমে যাচ্ছি। দীপা, তুমি আম্মুর সাথে কথা বলো, তার সাথে রান্নার কাজে সাহায্য করো। আমি একটু বিশ্রাম করি, তারপর খাবার সময় আমাকে ডেকে নিয়ে এসো, সবাই একসাথে খাবার খাবো। দীপা মাহিনের সাথে কোনো কথা বলল না। মাহিন সেখান থেকে চলে গেল। দীপা গম্ভীর হয়ে গিয়ে তার আম্মুর কাছে বসে পড়ল।
তার আম্মু বুঝতে পারলো তার মেয়ের মন প্রচুর পরিমাণ খারাপ, কারণ তার চোখ দেখে আর মুখ দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেতু বেগমের মনের ভেতর শান্তিটা মুহূর্তের মাঝে বিলীন হয়ে গেল। সেতু বেগম দীপাকেই প্রশ্ন জিজ্ঞেস করবে সেটাই খুঁজে পাচ্ছে না, কারণ কি নিয়ে যে তার মন খারাপ তা তো সেতু বেগম জানেই না। তাই সেতু বেগম যে তাকে কি প্রশ্ন করবে সেটাই ভাবছে। সেতু বেগম তার মেয়েকে দেখে তার কেমন জানি হতে লাগলো। কি ঘটে গেল তাদের সাথে? আজকে ঘুরতে গেল, তখন বলে গেল আজকে রাতে ডিনার করে বাসায় ফিরবে, কিন্তু সন্ধ্যার সময় ফিরে আসলো আবার মন খারাপ। মাহিনের মাথা যন্ত্রণার ব্যাপার কি? কি ব্যাপার মামনি, তোমার কি হয়েছে? এরকম মুখ গম্ভীর করে বসে আছো কেন? কিসের জন্য? বাইরে কি কোনো ঝামেলা হয়েছে? না তো, বাইরে কি ঝামেলা হবে? সব ঠিকঠাক আছে। আমি কোথায় মুখ গম্ভীর করে বসে আছি? এমনিতেই বাইরে থেকে আসলাম, চুপচাপ মেরে বসে আছি। এটা তোমার কাছে আবার গম্ভীর মনে হলো? আমি তো প্রায় মাঝে মাঝে এরকম বসে থাকি, তাই না? প্রতিদিন না, আর আজকে অনেকটা তফাৎ আছে, কারণ প্রতিদিন তুই এভাবে গম্ভীরভাবে করে থাকিস, সেটা আমার ওপর রাগ করে। কিন্তু আজকে তুই বাইরে গেলি ঘুরতে, দুজনে যাওয়ার সময় অনেক আনন্দ করে গেলে, আর ফিরে আসলি দুজনে মনোমালিন্য করে আসছিস। ব্যাপার কি? নিয়ে ঝগড়া করেছিস নাকি? আরে আম্মু, তুমি যে কি বলো না বুঝতে পারি না। ঝগড়া হবে কিসের জন্য রাস্তায়? আমি তো নিজেকে কন্ট্রোলে রাখি সব সময় এখন। সেটা তো জানি। এখন আমার মেয়ে লক্ষ্মী হয়ে যাচ্ছে দিন দিন, আগের থেকে অনেক ভালো হয়ে যাচ্ছে। আর জামাই তো এখন বাবা মাকে ভুলেই যেতে ধরেছে প্রায়। তাদের সাথে কোনো কথাই বলে না, তাদেরকে সময় দেয় না। আম্মু, তুমি তো কি কথা বলতেছো? আমি তোমাকে সময় দেই না, তোমার সাথে কথা বলি না? তুমি আজকে এটা নতুন করে আবার কি বলতেছো? এটা আমার কথা না রে মামনি, এটা তোর আব্বুর কথা। তোমার আইডল মঞ্চে তার কথার কারণ, তার থেকে তুমি আজকে কতদিন ধরে কথা বলো না ভেবে দেখেছো? বিয়ে হওয়ার পর থেকে। তাহলে তিনি মনে করবেন সেটাই তো এখন ভাবার বিষয়, তাই না? সরি, আমার একদম মনে ছিল না। এখন কি আব্বু ঘুমিয়ে পড়েছে নাকি এখনো জেগে আছে তুমি কি জানো? সেখানে তো এখন গভীর রাত হয়ে তো ঘুমিয়ে পড়েছে। আমার সাথে কথা বলার পর বলেছিল সে ঘুমিয়ে পড়বে। এখন হয়তো ঘুমিয়ে পড়েছে, কারণ আমার সাথে কথা বিকেলে বলেছিল। তাহলে কালকে কথা বলে নেব। এখন আমি একটু রুমে যাচ্ছি, রুমে গিয়ে দেখি তোমার জামাইবাবুর কি খবর। আচ্ছা, আমার রান্নার কাজ প্রায় শেষ, তোরা এসে ঠিক তাই গল্প করলাম না একটু তোদের সাথে। আমি রান্নার কাজটা শেষ করে তাকে নিচে ডেকে আনছি। তুই গিয়ে দেখ মাহিনের কি খবর, বেশি হলো না কি কমলো। তারপর দীপা সেখান থেকে উঠে উপরে চলে আসলো। এসে দেখে মাহিন শুয়ে আছে মাথায় হাত দিয়ে। দীপার মনে শুধু এখন একটাই চিন্তা করতেছে, মাহিনের কি এমন নদীতে আছে সেটা সে জানে না। না জানাই স্বাভাবিক, কারণ ছোট থেকে তাদের সাথে মেশা হয়নি তেমন। তারপর দীপা গুটি গুটি পায়ে মাহিনের মাথার কাছে গিয়ে বসে পড়লো, আর দীপার এক হাত মাহিনের মাথার উপর দিল। মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিন চোখ খুলে তাকিয়ে দেখে দীপা তার পাশে বসে আছে। মাহিন দীপাকে দেখে শক্ত করিয়ে জড়িয়ে ধরলো। সেটা দেখে দীপা অবাক হয়ে গেল। মাহিনের ভিতর কি এমন চলছে সেটা দীপাকে জানতেই হবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলবে? তোমার কি হয়েছে? তোমার ভিতর কি চলতেছে? আর তুমি সেই নদীর পাড় থেকে আসার পর থেকে দেখতেছি তোমাকে অন্যরকম দেখাচ্ছে। যতই তুমি আমাকে দেখানোর হাসি খুশি থাকো না কেন, আমি জানি এখন তোমার মনের খবরটা বুঝতে পারি। বলো না কি হয়েছে? আমার কিছু হয়নি। আমার ফ্রেন্ডগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে, তাই খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ তাদের সাথে কতদিন আড্ডা দিয়েছিলাম, কতই না। দেখো, আমার সাথে চাপাবাজি করে কোনো কাজ হবে না, কারণ আমি জানি তোমার নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে এই নদীর তীরে। বলো না কি আছে সেখানে। তোমাকে আর কত করে বলবো, সেখানে আমার কোনো কিছুই নেই, কোনো স্মৃতি নেই, কোনো কিছুই নেই। শুধু যে স্মৃতিগুলো আছে সেগুলো আমার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে। আচ্ছা, আজকে যাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ, তারা কি তোমার জন্য কষ্ট পাচ্ছে? তারা তো কষ্ট পাচ্ছে না, তারা তো দিব্যি আছে। তাহলে তুমি কেন কষ্ট পাবে তাদের জন্য? আমি কোথায় কষ্ট পাচ্ছি? আমি তো দিব্যি আছি, তোমার সাথে চুটিয়ে প্রেম করতেছি। আমি আবার কোথায় কষ্টে থাকলাম? দেখো, ফাজলামি করবে না সব সময়, কিন্তু আমার ফাজলামি ভালো লাগে না।
বলো না কি হয়েছে তোমার। মাহিন কিছু না বলে চুপ হয়ে গেল, কারণ মাহিন তাকে কি জবাব দেবে। মাহিনের সাথে সেই নদীর তীরে যেটা ঘটেছে সেটা কাউকে বলার মতো না। এমনকি সে কথাগুলো নিজে ভাবতেও কেমন যেন ভয় লাগে। তাই মাহিন চুপ করে রইল আর সেই কথাটা স্মৃতিচারণ করতে লাগলো মনে মনে। মাহিন হঠাৎ করে চমকে উঠল। মাহিন চমকে ওঠা দেখে দীপাও কিছুটা ভয় পেয়ে গেল। কি হয়েছে তোমার? এরকম করলে কিসের জন্য? তুমি কি কোনো কিছু দেখে ভয় পাচ্ছ, বা তোমার কোনো কিছুতে কি সমস্যা? আরে বলো না তোমার কি হয়েছে। আমি বুঝতেছি না তো, আমার খুব ভয় লাগছে তোমাকে নিয়ে। তোমার কি হয়েছে আমাকে বলবা না তুমি? কই, আমার তো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি কি বলতেছো? আমি তো ঠিক আছি, আমার তো কোনো কিছু হয় নাই। তুমি কি বলেছো আমি বুঝতেছি না তো। দেখো, এরকম ন্যাকামি করবে না। তোমার কি হয়েছে বলো, আমার খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। তোমার কখন কি হয়ে যায় বুঝতেছি না, আমার খুব টেনশন হচ্ছে, বারবার বলতেছি। তারপরেও তুমি আমার সাথে এরকম মজা করতেছো, কিছুই বুঝি না। তুমি বললে তোমার সমস্যা কি আমাকে বলতে হবে তো, তাই না? আমার তো জানার অধিকার আছে। তুমি সত্যি আজব কথাবার্তা বলতেছো। আমার তো কিছু হয়নি যে আমি তোমাকে সেটা বলবো। আমার তো অতীতের তেমন কোনো ঘটনা নেই বা রহস্য নেই যেটা তোমাকে বলবো। আমি তো একদম স্বাভাবিক ছিলাম। তুমি আর আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি, তারপর তুমি বুঝতেছো না? আমার যদি কোনো কিছু ঘটে যেত তাহলে নিশ্চয়ই তো তুমি জানতে পারতে, তাই না? বুঝতে পারতেছি, তুমি এইভাবে আমাকে বলবে না, তাই না? আচ্ছা, বলতে হবে না। আমি আর এই বিষয় নিয়ে তোমাকে কোনো কথা বলবো না। তোমাকে আমি সুস্থ দেখতে চাই। তুমি যদি এটা নিয়ে কোনো টেনশন করেছো তখন দেখবে। আমি তো কোনো কিছু নিয়ে টেনশন করি না। তুমি আমাকে টেনশন দিচ্ছ কারণ তুমি বারবার এটা বলতেছো। আর কি কি বলতেছো? আমার তো তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। তোমার মাথায় কোনো সমস্যা হলো না তো? একদম ভালো হবে না বলে দিচ্ছি। পিটানি শুরু করে দেবো। আমার খুব খারাপ লাগতেছে তোমার এই ব্যবহারগুলো, কেন জানি মেনে নিতে পারতেছি না। দেখো, আচ্ছা হইছে, আর মেনে নিতে হবে না। এখন আমাকে একটু আদর করে দাও তো। আমার খুব আদর খেতে ইচ্ছা করতেছে। তোমার সেই নরম হাতের একটু গরম আদর এখন পেতে চাই। একটু গরম করে দিবা আমাকে? এখন কোনো মজার মুডে আমি নেই যে তোমাকে আমি মজা দেব এখন, বুঝছো? এখন আমি অনেক টেনশনে আছি, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি শুয়ে আছো, শুয়ে থাকো। আমি এখন কাউকে গরম করতে পারবো না। কে বলেছে তুমি গরম করতে পারবে না? তুমি পারবে গরম করতে। এইভাবে গোমরা হয়ে বসে আছো কিসের জন্য? আসো না, একটু গরম হয়ে যাই। বলছি না হবে না, তারপরেও এরকম করতেছো কিসের জন্য? আমার সাথে চুপচাপ যেখানে শুয়ে আছো সেখানে গুটিসুটি মেরে শুয়ে থাকো। এখন আমি নিজেই বলতেছি, এখন কাছে আসবে না, তাই তো? যখন তুমি কাছে আসতে চাইবে তখন দেখবে যে আমি তোমাকে কাছে টেনে নেব না। তখন দেখবো মজা কাকে বলে। আমার যখন ইচ্ছা হবে আমি সব কিছু জোর করে নিতে পারি, এটা কাউকে বলতে হবে না। তার মানে তুমি বোঝাতে চাচ্ছ এখন আমিও তোমাকে জোর করে সবকিছু করি, তাহলে তোমার ভালো লাগবে, তাই না? আচ্ছা, তাহলে সেটাই করতেছি। দেখো, একদম ভালো হবে না। তুমি আমাকে এখন স্পর্শ করবে না। ভালো লাগতেছে না, আমার খুব টেনশন হচ্ছে। আর তুমি দেখো, আমি এখন কোনো কথা শুনতে চাচ্ছি না। তাড়াতাড়ি এখানে শুয়ে পড়ো, তাহলে খুব ভালো হয়। কারণ আমার এখন জড়িয়ে ধরতে ইচ্ছা করতেছে কাউকে। আমি এখন শুয়ে পড়তে পারতেছি না। আমি বলেছি না আমি বাইরে যাচ্ছি, আম্মুকে রান্নার কাজে সাহায্য করব। তুমি তো বলে আসলে একটু আগে, তাই না? আমি বলে এসেছিলাম, তাহলে তুমি আবার ঘরে আসলে কিসের জন্য? ঘরে যেহেতু এসেছো তাহলে একটু আমাকে চুম্মাচাটি দিয়ে যাও। দেখো, একদম ভালো হবে না। লুচ্চামি বন্ধ করো। আর একটা যদি লুচ্চামির কথা বলেছো তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। লুচ্চামির কি হলো এখানে? স্বামী স্বামী স্ত্রী আমরা, এখানে লুচ্চামির কথা কোথা থেকে আসবে শুনি? আমি কি অন্য মেয়ের দিকে তাকাচ্ছি, নাকি তুমি চাও আমি অন্য মেয়ের কাছে চলে যাই? একদম এরকম কথা যদি মুখ দিয়ে উচ্চারণ করেছো না, তাহলে পিটাইতে পিটাইতে মুখ ভেঙে ফেলবো। মানুষ চেনো তুমি? আমাকে অন্য মেয়ের কাছে যাবে কিসের জন্য? আমাকে রেখে অন্য মেয়ের কাছে যাবে কিসের জন্য? আমার কাছে কিসের অভাব পড়েছে নাকি? আমার কাছে কি অভাব পড়েছে নাকি? অভাবে তো পড়েছে, তা না হলে এত জোর করতেছি তারপরে তুমি আমাকে একটু আদর করে দিচ্ছ না। মনে হচ্ছে যে অভাব পড়ে যাচ্ছে দিন দিন, তার জন্য তুমি আমাকে আদর করে দিচ্ছ না, তাই তো? মাহিনের কথা শুনে দীপার রাগ একদম চরম পর্যায়ে উঠে গেল। দীপা মাহিনের এ কথাটা কেন যেন মেনে নিতে পারছে না, কিন্তু মাহিন যেটা শুরু করে দিয়েছে সেটা দীপা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ দীপার এখন এসব না করাই ভালো।
যে কোনো সময় দীপার আম্মু ডাক দিতে পারে। তার জন্যই দীপা নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু মাহিনের কথা শুনে আবার নিজের কন্ট্রোলও হারিয়ে ফেলতেছে বারবার। হঠাৎ করে দীপা মাহিনের চুল হাতের মুঠোয় নিয়ে মাহিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আর মাহিন একদম অবাক হয়ে চোখ বড় বড় করে দীপার দিকে তাকিয়ে রইল। মাহিন শুধু দীপার সাথে একটু মজা করছিল আর দীপাকে একটু রাগাচ্ছিল, কিন্তু দীপা যে বিষয়টা সিরিয়াসলি নিয়ে নেবে মাহিন কল্পনাও করতে পারেনি। আর মাহিন চেয়েছিল যে দীপাকে রাগিয়ে দিতে, আর দীপা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে মাহিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে উড়াধুরা কিস করতে লাগলো। মাহিনও কম কিসের, মাহিনও শুরু করে দিল সবকিছু, কারণ তারা তো স্বামী স্ত্রী, তাদের তো সবকিছুই বৈধ, এখানে যা চলবে সবই বৈধ। তাই মাহিন নিজেকে কন্ট্রোল না করে নিজের বউকে ভালোবাসা দিতে ব্যস্ত হয়ে পড়লো। দীপা মাহিনের ঠোঁটের 12টা বাজিয়ে মাহিনের ঠোঁট ছেড়ে দিল। তারপর দীপা নিজের শরীর মাহিনের শরীরের উপর এলিয়ে দিল। এরপরও কি তুমি বলবে যে আমার মাঝে ভালোবাসার অভাব আছে? যদি আর কোনো দিন এই কথা বলেছ, তাহলে দেখবে সেদিন তোমার কি অবস্থা করে ছেড়ে দেই। এটা কি করলে তুমি? তুমি আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছেড়ে দিলে। দেখো কি কামড়টা দিয়েছো, রক্ত বের হচ্ছে। রক্ত বেরোচ্ছে, ভালোই হচ্ছে, কারণ তোমার না খুব শখ আমার আদর খেতে। এখন দিলাম গরম করে, সারাদিন গরম থাকবে। কেমন হলো? তুমি আমার সাথে মজা করতেছো তাই না? আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছেড়ে দিবে, এখন আবার যাতা বলতেছো? অনেক হয়েছে, এখন যাও গোসল করে নাও। আর আমি দেখি আম্মুর রান্না কত দূর। আম্মুর নাকি রান্না প্রায় শেষ হয়েছিল, তাই আমাকে রুমে পাঠিয়ে দিয়েছিল তোমার সেবা করার জন্য। আর তুমি যেটা করতেছো আমার সাথে, সেটার বদলে যে তোমার কি করা উচিত। তাই নাকি? তাহলে আমার পায়ে ব্যথা করতেছে, আমার পা মালিশ করে দাও। আমার নাকি সেবা করার জন্য তুমি এখানে এসেছো, তাহলে এখানে বসে আছো কিসের জন্য? তুমি কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ নাকি? আমি যেটা করেছি তোমার সাথে, তার কি উল্টো প্রতিশোধ নিচ্ছ এখন আমার ভালোবাসার দুর্বলতা নিয়ে? সেটা কেন হতে যাবে? আমি তো শুধু তোমার সাথে একটু ফান করলাম, আর তুমি তো দেখি সিরিয়াসলি কথাটা নিয়ে নিয়েছো। আমি এমনিতেই মজা করে বললাম তোমাকে। আচ্ছা অনেক হয়েছে, এখন যাও গিয়ে গোসলটা করে নাও। আমি আম্মুর কাছে গিয়ে দেখি রান্না কত দূর, আমার খুব ক্ষুধা লেগেছে। আমার তো আর কোনো কাজ নেই, সকালে গোসল করি, রাতে গোসল করি, যখন বলবে তখন আমি গোসল করব, তাই না? আমি বুঝলাম না তুমি এরকম কেন এত নোংরা হয়ে থাকো, কিসের জন্য? তুমি বাহিরে কতক্ষণ ঘোরাঘুরি করলে, নদীর ধারে গেলাম, কত ধুলো বালি জমে আছে, আর তুমি এখন বলতেছো গোসল করবে না? এটা কি করে হয়? দেখো, এই নোংরা মানুষটার সাথে তোমাকে সারা জীবন কাটাতে হবে। এখন যদি ইচ্ছা হয় তাহলে থাকো, না হলে চলে যেতে পারো তোমার রুমে। যাও, আমি আমার রুমে আছি। আচ্ছা আমি বাইরে যাচ্ছি এখন, এসে যেন দেখি গোসল করো নাই, তারপর দেখবে কি করি। এখন কিছু করব না, বোঝো না? এখন আমি বাইরে যাচ্ছি, এখন আর কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। এখন আমিও কারোর সাথে কথা বলতে চাই না, এখন আমি একা থাকতে চাই। এখানে এসে বকবক করার কি আছে? আমি তো তার কথা শুনি না, আমি কানে তুলো দিয়েছি। ভালো হবে না বলে দিচ্ছি, তুমি যদি আরেকবার আমার সাথে এরকম করেছো, তাহলে সত্যি সত্যি কিন্তু কি যে করব বুঝতেছি না, তাই চুপ থাকো। মাহিন চুপ করে রইল, আর কোনো কথা বলল না। দীপাও রুম থেকে বেরিয়ে গেল। সেতু বেগম রান্নার কাজ শেষ করে টেবিলের উপর সবকিছু সাজিয়ে রাখছে, আর তার মেয়েকে দেখে কিছু বলল না, চুপচাপ তার মতো কাজ করে যাচ্ছে। সেটা দেখে দীপা বুঝতে পারলো তার আম্মু নিশ্চয়ই কোনো একটা কারণে তার উপর একটু রেগে আছে। কি করলে আবার দীপা যে তার আম্মু তার উপর রেগে গিয়েছে? দীপা কথাটা ভাবতেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না যে কি করবে। আবার তার জন্য তার আম্মু তার উপর রাগ দেখাচ্ছে, সেটাও তো খুঁজে পাচ্ছে না। দীপা এখন কি করা যায়? কথাটা মনে মনে ভাবতে ভাবতে দীপা তার আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার আম্মুকে কোনো কাজ করতে দিচ্ছে না সে। এখন আমার এখানে এসে লাভ কি? আমার তো রান্নার কাজ শেষ, তাই না? তুই কেন আসছিস? তোর জামাইয়ের কাছে থাক, আমার এখানে আসার কি দরকার ছিল? তার কাছেই থাক, এখন তো আমাদের লাগে না তোকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আগে বলবা না, আমার তো ফোন ছিল না, কারণ তোমার জামাইয়ের সেবা করলাম। সেবা করছিস, ভালো কাজ করছিস। এখন যা, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে সবাই নাস্তা করব। আমার খুব ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়বো। আমি পারবো না, তুমি গিয়ে তোমার জামাইকে ডেকে নিয়ে আসো। আমি পারবো না, আমার মেয়ের জামাই না, তোমার মেয়ের জামাই। তোমার ঠাকা, আমার ঠাকা না। বেশ রকম কথা বলতে পারবো না, যেটা বলছিস সেটাই কর। ভালো লাগছে না, বললাম না, মাথার যন্ত্রণা করছে। আমারও আর একটু ভালো কথা হচ্ছে, তোর আব্বু ফাইনালি ডিসিশন দেবে কবে বাসায় আসবে। তাই নাকি?
এত বড় খুশির সংবাদ তুমি এতক্ষণ পর আমাকে দিলে? এটা ঠিক না। আব্বু বাসায় আসতে চলেছে আর তুমি এখন আমাকে সেটা বলতেছো, তাই না? বললাম এটাই বেশি কারণ। তুই তো তোর আব্বুকে এখন ভুলে গিয়েছিস, তাই তোকে বলে লাভ কি? তার জন্যই বলিনি, এখন মনে হলো বলা উচিত, তাই বললাম। তোমার সাথে আমি ঝগড়া করে পারবো না, তার জন্য আমি চুপ হয়ে গেলাম। আমি উপরে যাচ্ছি, গিয়ে তোমার আদরের জামাইকে নিয়ে আসতেছি। তুমি সব কিছু রেডি করো, আমি আর তোমাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। কথাটা বলে দীপা রুমের ভেতর চলে আসলো। রুমে এসে দেখে মাহিন রুমের ভেতর নাই। গেল কোথায়? বাথরুমে গিয়ে দেখে বাথরুমেও নাই। তাহলে আবার গেল কোথায়? দীপা মাহিনের রুমে গিয়ে দেখলো, হয়তো ভেবেছে কোনো কাজের জন্য যেতে পারে, কিন্তু তার রুমে গিয়ে দেখলো সেখানেও মাহিন নেই। এবার দীপার খুব সন্দেহ হতে লাগলো, সে আবার কোথায় চলে গেল এভাবে হঠাৎ করে। দীপা আস্তে আস্তে ছাদের দিকে পা বাড়াতে লাগলো, হয়তো ঘুরতে গিয়েছে একটু হালকা। দীপা ছাদে গিয়ে দেখে যেটা ভেবেছিল সেটাই ঠিক। মাহিন ছাদের এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য এই রাতের বেলায় ছাদে? আর তোমার কি কোনো বিষয় নিয়ে মন খারাপ? না, আমার তো মন খারাপ না, এমনিতে আসলাম রাতটা উপভোগ করার জন্য। তার জন্য অনেক দিন থেকে তো রাতে ছাদে আসি না, তাই আজকে আসলাম। সেটা তো খাওয়া দাওয়া শেষ করে দুজনে একসাথে আসতে পারতাম, তাই না? তুমি আমাকে না বলে একা একা এখানে চলে এসেছো, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। আচ্ছা তাহলে চলো এখন নিচে যাই। আর এখানে থেকে লাভ কি বলো, গিয়ে খাওয়া দাওয়া শেষ করে নেই। আমি বুঝতেছি না তোমার মনের বিষয়টা, কারণ তোমাকে আমি যখনই দেখেছি তখনই তোমাকে উদাসীন দেখাচ্ছে। ব্যাপার কি, তোমার কি হয়েছে আমাকে বলবে তো, তাই না? আরে পাগলি, আমি একদম ঠিক আছি, আমার তো কিছু হয়নি। তুমি অযথা আমাকে নিয়ে টেনশন করতেছো। দেখো, তুমি আমার থেকে অনেক কিছু লুকিয়ে রাখতেছো, আমি সেটা তোমার চোখ দেখে বুঝতে পারতেছি। কারণ আমিও তোমার চোখ দেখে সব কিছু এখন বলে দিতে পারি তোমার মনের ভিতর কি চলতেছে। তাই আমার থেকে প্লিজ আর কিছু লুকিয়ে রেখো না, যা আছে তোমার মনের ভেতর আমাকে বলো প্লিজ। দেখো, আমার মনের ভেতর কিছু নেই, তুমি এখন চলো আমার সাথে নিচে গিয়ে সবাই একসাথে খাবো। হয়তো আম্মু আমাদের জন্য অপেক্ষা করতেছে আর আমরা এখানে গল্প করতেছি, এটা ঠিক না। তোমার কি হয়েছে সেটা আমাকে বলে যাচ্ছ না, বুঝলাম না। তুমি কেন এরকম করতেছো আমার সাথে? প্লিজ বলো না, তুমি কেন আমার সাথে এমন করো? তুমি এভাবে বলতেছো কিসের জন্য? সত্যি আমার কিছু হয়নি, আমি এমনিতেই আছি তো, তাই না? আর আমি উদাসীন থাকতে চাই, তোমার সাথে তো গল্প করতেছি, ঠিক মতো হাসিভাবে থাকতেছি, তাই না? তারপরও আমার উদাসীনতার কি দেখলে তুমি? আচ্ছা নিচে চলো। আর হ্যাঁ, একটা কথা, কালকে আব্বুর ডিসিশন ফাইনাল করবে কবে তিনি বাসায় ফিরবে। কি মজা হবে, তাই না? কতদিন পর আব্বু আসবে। সত্যি বলছো? কবে আসবে সেটা কি বলেনি নাকি? এখনো তোমার সাথে কথা হয়নি? আম্মু তোমাকে যা বলছে সেটাই নিয়ে লাফাচ্ছে। ওয়েট, তুমি কি করে জানলে যে আমি আব্বুর সাথে কথা বলি না? তোমার সাথে কি তাহলে আব্বুর নিয়মিত কথা হয় নাকি? আমার সাথে তো নিয়মিতই কথা হয়, আমরা এমনও দিনে 2-3 বার কথা বলি, অনেক আড্ডা দেই। তোমাকে বলবো কিসের জন্য? তোমাকে বলে তো লাভ নেই। কি বলতেছো তুমি? দিনে 2-3 বার কথা বলো আর আমাকে তুমি একবারও জানাও না, তাই না? আর আমি তোমার জন্য আব্বুর সাথে কথা বলতে ভুলে গিয়েছি। আমাকে যে কি বকা দিবে এবারে সে। অনেক হয়েছে, এখন চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আম্মু আমাদের জন্য অপেক্ষা করতেছে, আম্মু আমাদের জন্য কত অপেক্ষা করতেছে, আর তুমি এখানে বসে বসে উল্টাপাল্টা কথা বলতেছো। দীপা আর কিছু না বলে চুপচাপ মাহিনের হাত ধরে নিচে নেমে আসলো। নিচে এসে দেখে তার আম্মু খাবার টেবিলে গালে হাত দিয়ে বসে আছে। সেটা দেখে দীপা আর মাহিন বুঝতে পারলো যে তাদের জন্যই হয়তো অপেক্ষা করছে। তারা ওখানে গিয়ে গল্প করছে। এবার না জানি কি কি শুনতে হবে তাদেরকে, তার জন্য প্রস্তুতিও তো নিতে লাগলো দুজন। দীপা আর মাহিন দুজনেই ভয়ে ভয়ে তার আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। সেতু বেগম তাদেরকে কিছু না বলে চুপচাপ খাবারগুলো তাদের দিকে এগিয়ে দিল। তারা বুঝতে পারছে না যে একটু পর কি শুরু হতে যাচ্ছে। সেতু বেগম কিছু বললো না, তাদের সাথে তাদেরকে কি বা বলবে? তারা তো নতুন দম্পতি, তাদের তো আলাদাভাবে ছেড়ে দিতেই হবে। কথা শোনালে তো আরো হবে না। সেতু বেগম চুপচাপ তার ইচ্ছা মতো খাবারগুলো তাদেরকে বেড়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে, কোনো কথা বলছে না এ বিষয় নিয়ে। সেটা দেখে দীপা মাহিনের দিকে তাকাচ্ছে, মাহিন দীপার দিকে তাকাচ্ছে, কিন্তু কারো মুখ দিয়ে কোনো প্রকার কথা বেরোচ্ছে না। সবাই যার যার মতো খাবার খাচ্ছে, কেউ কোনো কথাই বলছে না। সেতু বেগম মাহিনকে আর দীপাকে সবকিছু দিতে লাগলো। মাহিন দীপার দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কি জানি কি বলবে, তার জন্য চুপ করে রইলো। আর মাথা নিচু করে দীপা আর মাহিন দুজনেই খেতে লাগলো।
খাবার খাওয়া শেষ করে সেতু বেগম দীপাকে বলে নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। দীপা আর মাহিন অবাক হয়ে তার দুজনের দিকে তাকিয়ে রইল। মন খারাপ নাকি তার? কিন্তু কেউ কিছু বললো না কেন? চুপ করেই রইল। এখানে শব্দ। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।